বোর্ডের কোনটা কানেক্ট হয়ে গেছে। অন হয়ে গেছে, ওকে ঠিক আছে, এটা করে নেওয়া যাবে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পূর্বের লাইফটা কন্টিনিউ করতে পারিনি, আবার নতুনভাবে হচ্ছে চলে আসলাম। সো এবার আই গেস সব কিছু পারফেক্ট থাকবে ইনশাআল্লাহ। ওকে, সো আমি একটু স্লাইডটা রেডি করে নিচ্ছি, তোমরা আমাকে একটু কনফার্ম করো যে ভাই এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো এবার ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা হবে না। সো একটু প্রবলেম করছিল, সো সব কিছু এখন ঠিকঠাক থাকার কথা। সো তোমরা আমাকে একটু বলো যে ভাইয়া সব কিছু তোমরা পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমরা এখনই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো সবাই একটু বলো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। সালাম দিয়েছো সবাই, ওয়ালাইকুম আসসালাম। সো আমি যেটা বলতেছিলাম যে ভাইয়া তোমরা প্রথম অবস্থায় যেরকম সিরিয়াস ছিলা, যারা যারা সিরিয়াস ছিলা তাদেরকে অনেকেই খুঁজে পাওয়া যায় না লাইভ ক্লাসে। ওকে, প্রথমে তোমরা সবাই মোটামুটি লাইভ ক্লাস করতা, বাট এখন যেহেতু একটু সময় পেয়ে গেছো, তোমাদের মনে অনেকেরই হচ্ছে যে না একটু সময় আছে, আমরা পরে পরে নিব অথবা রেকর্ড ক্লাস করে নিব। এইভাবে আসলে এই সময়টা, এই মূল্যবান সময়টা নষ্ট করিও না ভাই। ঠিক আছে, তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি এই মূল্যবান সময়টা নষ্ট করিও না। তোমরা সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করবা যে না, যে সময়টা তোমরা পেয়েছো, একটা মাস সময়তে পেয়েছো, যদি আগে হয়ে যেত তাহলে কিন্তু তোমরা সিলেবাস শেষ করাটা একটু ঝামেলায় পড়ে যেতে, তাই না? সো এখন যেহেতু সময় পাচ্ছ, আমরা পরীক্ষার আগেই সিলেবাস কমপ্লিট করব, যাতে করে তোমরা পর্যাপ্ত রিভিশন দিতে পারো। যদি এখন ভালো মতো রিভিশন দাও তাহলে এই পড়াশোনাটা কিন্তু তোমার এডমিশন টেস্টে কাজে লাগবে। তুমি যদি এখন পুরো সিলেবাসটা খুব সুন্দর মতো কয়েকবার রিভিশন দাও, তাহলে তুমি অটোমেটিক এডমিশন টেস্টে 50% পড়া পড়ে ফেলবা। বাকিটা তোমাকে আমরা সুন্দরভাবে গাইড করে তোমাদেরকে তৈরি করা হবে এডমিশন টেস্টের জন্য। সেখানে হাতে ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন করতে হয়, একটা প্রশ্ন কীভাবে দ্রুত ক্যালকুলেশন করতে হয়, টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে। সো এগুলো নর্মালি তখন তোমার কাছে ইজি মনে হবে। বাট তোমার যদি কনসেপ্টের ঘাটতি থাকে, তুমি যদি ফাঁকিবাজি করে এডমিশন টেস্টে যাও বা কোনো অধ্যায় না পড়ে যাও, তাহলে কিন্তু কুলাইতে পারবে না। ওকে, সো এখন একটু মনোযোগ দিয়ে যে কয়েকটা দিন সময় পাইছো এইটাকে একটু ভালো মতো ইউটিলাইজ করার চেষ্টা করো, দেখবে এডমিশন টেস্ট তোমার কাছে অনেক সহজ মনে হবে। আবার যদি তুমি এখানে ফাঁকিবাজি করো তাহলে দেখবে এডমিশন টেস্টে তুমি মানে কুল কেনারা কিছু খুঁজে পাবে না, অনেক কঠিন হয়ে যাবে তোমার কাছে। আল্লাহ, আমি এটা পড়তেছি তো এটা ভুলে যাচ্ছে, এটা পড়তেছি তো ওটা ভুলে যাচ্ছি, অমুক সাবজেক্টে এটা পড়া হচ্ছে তো অমুক সাবজেক্ট গ্যাপ চলে যাচ্ছে। সো এইরকমটা হবে না। সো এখন একটু কষ্ট করো। সবসময় মনে রাখবা যে কষ্ট করতে সবারই খারাপ লাগবে, কিন্তু কষ্টের পরে যে ফলটা পাওয়া যাবে এটা কিন্তু অনেক সুমিষ্ট। ওকে, সো এই কয়েকটা দিন কষ্ট করলে তুমি মোটামুটি অনেক, এই যে এডমিশন টেস্টের যে রেসটা তোমার সামনে আসতেছে, যে মহাযুদ্ধ, এটা তুমি অলরেডি কয়েকজনকে কাটাই ফেলবা যদি তুমি এখন প্রপারভাবে তুমি সিলেবাসটা কমপ্লিট করো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, সো শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, সব কিছু ঠিকঠাক, ধন্যবাদ ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, একটা ক্লাস মিস করে ফেলছি। ওকে, সমস্যা নাই, আমাদের সব ক্লাস আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমার যেই ক্লাস মিস হয়ে গেছে তুমি সেই ক্লাস ওয়েবসাইট থেকে রেকর্ডেড করে নিতে পারবা। আবার ফেসবুক গ্রুপেও আছে, ফেসবুক থেকেও করে নিতে পারো। বাট ফেসবুকে কিন্তু এক মাস পরে ওই ক্লাসটা খুঁজে পাওয়া যায় না, অটোমেটিক ডিলিট হয়ে যায়। এই জন্য আমরা ওয়েবসাইটে সম্পূর্ণটাই তোমাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে রাখি। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করবো আজকে। সো আজকের প্রথম কোশ্চেনটা দেখো, অলরেডি দিনাজপুর বোর্ড 24 আসছে, একদম সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো। ঠিক আছে, সবাই একটু উত্তর করার ট্রাই করবা।
যদি ভুল হয় কোনো সমস্যা নাই, মুন্না ভাই এত আসি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখার ট্রাই করি যে ভাইয়া কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয়। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয় কোন অবস্থায়? পদার্থের আমরা তিনটা অবস্থা জানি, চতুর্থ অবস্থাকে প্লাজমা অবস্থা বলে, সো সেটা আমরা পরে আসতেছি। সো বেসিক যে তিনটা ফরমেশন আছে গ্যাসীয়, তরল, বায়বীয়, সো সেখানকার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সব থেকে বেশি কোনটায় থাকে? আন্তঃআণবিক আকর্ষণ মধ্যে কি বুঝাচ্ছি ভাইয়া? যে পরস্পরের যে আমাদের অণুসমূহ আছে না পদার্থের মধ্যে, ওই অণুসমূহ যে আলটিমেটলি যে দূরত্ব অবস্থান করে, ঠিক আছে, যে দূরত্ব অবস্থান করে। তাহলে দেখো এই যে ধরো এই কোণা থেকে এই কোণার দূরত্ব, অথবা এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, এই কোণাগুলোর দূরত্ব আন্তঃআণবিক আকর্ষণ, ঠিক আছে, নিজেদের মধ্যে পরস্পর দুইটা কোণার মধ্যবর্তী যে আকর্ষণটা সেটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক ওকে আকর্ষণ। তাহলে ব্যাপারটা হচ্ছে সর্বাধিক কোথায় থাকবে? সর্বাধিক কোন অবস্থায় থাকবে? দেখো সর্বাধিক কঠিনে আমাদের একদম ক্লোজ থাকবে, একদম ক্লোজ, অণুগুলান একদম ক্লোজ থাকবে। আবার বায়বীয়তে কি ভাই? একদম দূরে দূরে অবস্থান করবে। বায়বীয়তে সব থেকে দূরে দূরে অবস্থান করবে। বায়বীয়তে সব থেকে দূরে দূরে অবস্থান করবে। তার মানে তরলে কি যে বায়বীয় থেকে একটু কম, বাট গ্যাসীয় থেকে আমাদের হচ্ছে তো কঠিনের থেকে একটু বেশি। বায়বীয় থেকে একটু কম, বাট গ্যাসীয় থেকে একটু বেশি। তার মানে সব থেকে বেশি ফাঁকা অবস্থায় আছে কোথায়? দেখো তো আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক কোথায়? মানে যেখানে সব থেকে দূরত্ব কম থাকবে সেখানে তো ধরো আলটিমেটলি আকর্ষণ বল বেশি কাজ করবে। তার মানে সব থেকে বেশি কোথায় থাকবে? কঠিনে। সব থেকে বেশি কোথায় থাকবে? কঠিনে। আর যদি এখানে বলতো যে সব থেকে কম কোথায়, সর্বাধিক বাদ দিয়ে যদি প্রশ্নটা এইভাবে ঘুরে আসতো, সব থেকে কম কোথায়? সব থেকে কম হচ্ছে এই যে বায়বীয়তে। সব থেকে কম কোথায় ভাইয়া? সব থেকে কম হচ্ছে বায়বীয়তে। ওকে, সব থেকে কম কোথায়? সব থেকে বায়বীয়তে কম। আর বেশি কোথায়? আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি কোথায়? আমাদের কঠিনে। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো ভাই? আমাকে একটু বলো দেখি কমেন্ট করে যে এই কোশ্চেনটা সবার ক্লিয়ার, যে দুইটার মধ্যে আকর্ষণ বল, দুইটা অণুর মধ্যে যে আকর্ষণটা সব থেকে বেশি হবে কোথায়? সব থেকে বেশি হবে হচ্ছে আমাদের কঠিন অবস্থায়। সব থেকে বেশি হবে কোথায় ভাইয়া? কঠিন অবস্থায়। আর সব থেকে কম হবে বায়বীয় অবস্থায়। খুবই সিম্পল একটা প্রশ্ন। ওকে, আর এটাকে এই প্লাজমাকে কি বলা হয়? পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়। পদার্থের চতুর্থ অবস্থা, এটা একটা আয়নিত রূপ। এইগুলোন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, এগুলান কি ভাইয়া পরীক্ষায় আসতে পারে, এগুলান প্রত্যেকটাই পরীক্ষায় আসতে পারে, একটু মনে রাখতে হবে। সো আমরা যদি পরবর্তীতে যাই, পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, অলরেডি বেশ কয়েকবার বোর্ডে আসছে। সো একটু মাথায় রাখো। দেখো এখানে আমি একদম সহজভাবে তোমাকে বুঝাই দিচ্ছি। ঢাকা বোর্ড 23-এ আসছে যে ভাইয়া কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য যখন, মানে নিট বল শূন্য মানে কি এটা আগে বুঝতে হবে। দেখো নিট বল শূন্য, অথবা এই কথাটা চেঞ্জ করে এরকমও থাকতে পারে যে নিট বল শূন্য, অথবা এদের মধ্যে আকর্ষণও করবে না বিকর্ষণও করবে না, তার আকর্ষণ বিকর্ষণ নেই। নিট বল শূন্য অথবা আকর্ষণ বিকর্ষণ নেই, এই দুটো কথার মানে একই। আকর্ষণ ও বিকর্ষণ, আকর্ষণ ও বিকর্ষণ নেই। নিট বল শূন্য অথবা আকর্ষণ ও বিকর্ষণ নেই, এই দুইটা মানে একই জিনিস। এই দুইটা মানে একই জিনিস। পরীক্ষায় অলরেডি বোর্ডে আকর্ষণ বিকর্ষণ নেই এটাও আসছে, আবার নিট বল শূন্য এটাও আসছে। তাহলে দেখো এখন আমাদের এখানে আর আছে আর আর নট আছে। আর নট হচ্ছে আমাদের কি, আর আরটা আসলে কি? দেখো আমি তোমাদেরকে খুব সহজে দেখো এটা বলে রাখি যে ভাইয়া এটা হচ্ছে আর নট দ্বারা আমরা আদি পজিশন মনে রাখবো, আর আর দ্বারা আমরা পরিবর্তিত পজিশন মনে রাখবো। পরিবর্তিত পজিশন, পরিবর্তিত। এখন এই জিনিসটা কিন্তু তোমরা অনেক আগে আরেকটা চ্যাপ্টারে দেখছো। কি ভাইয়া সেটা বলো দেখি? পদার্থের গাঠনিক ধর্ম বাদ দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আইনস্টাইনের আপেক্ষিকতা থেকে। তোমরা ওই যে এম ইকুয়াল টু সূত্র শিখছো না, এম নট রুট ওভার 1 - v² / c², আমাদের ভর বৃদ্ধি অথবা কাল দীর্ঘায়ন, অথবা আমাদের হচ্ছে কি দৈর্ঘ্য সংকোচনের সূত্র পড়ছো না? সো সেখানে কিন্তু এই যে নটের পজিশন ছিল আর একটা সিম্পল ছিল। তাহলে এখানে আমরা এখানে নটকে কি বুঝাইছিলাম যে ভাইয়া এটা অবস্থা স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায়, স্থির অবস্থায় ভর। আর জাস্ট এমটাকে আমরা কি বলছিলাম যে ভাইয়া চলমান অবস্থায় ভর, তাই না? চলমান, চলমান অবস্থায় ভর। ঠিক এইটার মতো করে এটাই তুমি মনে রাখবে। দেখো আর নটটাকে আমরা আদি, এবং আরটা শুধু আরটাকে আমরা পরিবর্তিত বলবো। শুধু আরটাকে আমরা কি বলবো ভাইয়া? পরিবর্তিত। আর আর নটটাকে আদি বলবো। তাহলে এখন আর নটটা কিসের আসলে? যে কোনো দুটি অণুর সুস্থিত দূরত্ব, এটাকে আমরা বলবো যে ভাইয়া কোনো দুটি অণুর সুস্থিত দূরত্ব, দুটি অণুর সুস্থিত দূরত্ব, সুস্থিত কি ভাইয়া দূরত্ব। আর এটা কি? ওই কোনো দুইটা অণুর পরিবর্তিত দূরত্ব, পরিবর্তিত দূরত্ব। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে আজকের পর থেকে এটা ভুল করবা যে কোনটা কি আসলে, আর নটটা কি, আরটা কি, এগুলো ভুল করবা। জাস্ট মনে রাখবা যে ভাইয়া
আরটা কি, আরটা হচ্ছে পরিবর্তিত, আর আর নটটা কি আদি অবস্থায়, মানে একদম কোনো দুইটা অণুর সুস্থিত যে দূরত্বটা থাকবে। তাহলে দেখো নিট বল শূন্য অথবা এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বা কোনোটাই কাজ করবে না। এটা কখন? যখন আমাদের এই দুইটা দূরত্ব সমান হবে। দ্যাট মিনস আমাদের ক নাম্বারটা রাইট আনসার এখানে। দুইটা যখন সমান হবে ভাইয়া, দুইটা যখন সমান হবে তখন আমাদের কি হবে? তখন আমাদের নিট বল শূন্য হবে অথবা আকর্ষণ বল বিকর্ষণ বল কোনোটাই কাজ করবে না। এখন যদি আমি বলি যে ভাইয়া আমাদের এই যে আর নটটা বড় হয়ে গেছে আর এর তুলনায়, মানে আদি আদি অবস্থায় যেটা দূরত্ব ছিল সেটা বেশি, তখন কি হবে? আদি অবস্থায় দূরত্ব বেশি থাকলে এটা কিভাবে মনে রাখবে? দেখো আদি অবস্থায় ধরো কণাগুলোর মধ্যে দূরত্ব বেশি, আদি অবস্থায় দূরত্ব বেশি, তাহলে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলো দেখি? আদি অবস্থায় যদি আলটিমেটলি হচ্ছে কি করবে? যদি বেশি হয় তাহলে ভাই অনেক দূরে দূরে এটাতে আকর্ষণ করার চান্স নাই, তার মানে এটা হচ্ছে বিকর্ষণ। বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, মনে রাখবে বিকর্ষণ। আদি অবস্থায় বেশি থাকলে বিকর্ষণ, বাট যদি পরিবর্তিত অবস্থায় যদি বেশি হয়ে যায় আদির থেকে, তখন আমাদের কি হবে? এটার উল্টা, তাহলে এটা হবে আকর্ষণ। এটা হবে আকর্ষণ। তাহলে পরীক্ষায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে আকর্ষণ বিকর্ষণ কোথাও কোন কোন কন্ডিশনে কাজ করবে না, অথবা নিট বল শূন্য কোথায়, অথবা আকর্ষণ করবে কোথায়, অথবা বিকর্ষণ করবে কোথায়। আমি একদম খুব সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার করে দিছি। আজকের পর থেকে ইনশাল্লাহ এখান থেকে আর ভুল হবে না। আজকের পর থেকে ইনশাল্লাহ এখান থেকে ভুল হবে না। ওকে, সবাই একটু কষ্ট করে এটা মাথায় রাখবেন। সবার কি ক্লিয়ার ভাইয়া বলো তো দেখি? সবাই বুঝতে পারছো কিনা? সবাই কি ক্লিয়ার কিনা ভাইয়া বলো? সবাই কি ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কিনা বলো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আমাকে একটু কষ্ট করে বলো দেখি। এই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, বুঝতে পারলেও কমেন্ট করতে হবে যে ভাইয়া ক্লিয়ার। না বুঝতে পারলে অবশ্যই অবশ্যই মোস্ট ওয়েলকাম, তুমি অবশ্যই বলবা, আমি ওই জিনিসটা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তীতে যাই যে ভাইয়া আমাদের কোনটি পদার্থের সাধারণ ধর্ম। দেখো এইখান থেকে সাধারণ ধর্ম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কোনটা সাধারণ ধর্ম? সাধারণ ধর্ম বলতে কি বোঝাচ্ছে? যে ভাইয়া এমন একটা অবস্থা যেটা পদার্থের তিনটা অবস্থায় বিদ্যমান থাকে, যেমন তরল অবস্থায় থাকতে পারে, কঠিন অবস্থায় থাকতে পারে, বায়বীয় অবস্থায় থাকে, পদার্থের তিন অবস্থাতেই বিদ্যমান থাকে। কোন ধর্মটা? সেটা কি আমাদের স্থিতিস্থাপকতা। সেটা কি ভাইয়া? স্থিতিস্থাপকতা, মনে রাখবা। স্থিতিস্থাপকতা আমাদের পদার্থের তিন অবস্থাতেই বিরাজমান, তিন অবস্থায় বিরাজমান, তিন অবস্থাতেই বিরাজমান থাকে, তিন অবস্থায় বিরাজমান, তিন অবস্থাতেই কি থাকবে ভাইয়া? বিরাজমান থাকবে, তিন অবস্থাতেই বিরাজমান থাকবে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, স্থিতিস্থাপকতা নিয়ে আমরা একটু পরে খুব বিস্তারিত পড়াশোনা করবো। ইয়ংয়ের গুণাঙ্ক, তারপরে হচ্ছে ক্রিন্তন আয়তন, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে এইখান থেকে আরেক কি কি এক্সট্রা পড়াশোনা করতে হবে? তোমাকে যদি বলে শুধু তরলের সাধারণ ধর্ম কি, শুধু তরল পদার্থের সাধারণ ধর্ম কি, তখন তোমাকে মনে রাখতে হবে তো শুধু তরল পদার্থের সাধারণ ধর্ম হচ্ছে পৃষ্ঠটান। শুধু তরল পদার্থের সাধারণ ধর্ম কি ভাইয়া? পৃষ্ঠটান। শুধু তরল পদার্থের সাধারণ ধর্ম কি? পৃষ্ঠটান। আর যদি তোমাকে বলে যে ভাইয়া তরল ও বায়বীয়, তরল তার সাথে বায়বীয় আছে, তরল ও বায়বীয়, তরল ও বায়বীয়, তরল ও বায়বীয়, তখন হবে কি ভাইয়া? সান্দ্রতা। তখন হবে কি? সান্দ্রতা। তখন হবে কি? সান্দ্রতা। এখন কথা হচ্ছে যে ভাই পৃষ্ঠটান মানে কি আর সান্দ্রতা মানে কি? পৃষ্ঠটান মানে হচ্ছে আমাদের, পৃষ্ঠটান মানে মনে রাখতে হবে, দেখো পৃষ্ঠটান মানে হচ্ছে আমাদের তরল তলকে সংকুচিত করে। পৃষ্ঠটান কি জিনিস? যে তরল তলকে যেটা সংকুচিত করবে, তরল তলকে সংকুচিত করা, তরল তলকে সংকুচিত করে। আর এই যে এইটা কি ভাইয়া? সান্দ্রতা কি? সান্দ্রতা ব্যাপারটা বোঝার জন্য দেখো আমি তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই। ধরো এইরকম একটা আনত তল আছে, সো আমি এইখানে ধরো আমি তোমাকে পানি ঢালতে বললাম, তারপরে কেরোসিন ঢালতে বললাম, তারপরে মধু ঢালতে বললাম। সবাই কি গড়ে 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 নিচে এসে এক সময়ে সবাই একই জায়গায় মিলিত হবে? দেখো সবাই কি একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে? না, পানিটা সবার আগে আসবে, তারপরে মধু একটু আস্তে আস্তে আসবে। ঠিক আছে, সো এই যে কেন সবগুলাই তো তরল, সবগুলাই তো তরল, পানিও তরল, মধুও তরল, তাহলে এরা সবাই একসাথে আসতেছে না কেন? কেন পানি আগে আসতেছে, কেন মধু পরে আসতেছে? তার কারণটাই হচ্ছে সান্দ্রতা। তার কারণটাই হচ্ছে সান্দ্রতা। এটাকে আমরা এভাবে বলতে পারি যে প্রবাহীর আঠাত্মতা, প্রবাহীর আঠাত্মতা, আঠাত্মতা, প্রবাহীর আঠাত্মতা। ঠিক আছে, ওই যে আমরা ঘর্ষণ বল পড়ি নাই, বাধাদানকারী বল। সো তরল পদার্থের ক্ষেত্রে নর্মালি সান্দ্রতা কাজ করে, যেটা বাধাদানকারী বল হিসেবে কাজ করে। সবাই কি বুঝতে পারছেন? এখন এইখান থেকে এই পৃষ্ঠটান থেকে খুব সুন্দর একটা প্রশ্ন আসে। দেখো তোমরা আলটিমেটলি বৃষ্টি দেখছো না? বৃষ্টি হচ্ছে, আশেপাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টির পানির ফোঁটার আকার কেমন হয়? গোলাকার। এটা আয়তাকার, চতুর্ভুজাকার, রম্বসাকার, এরকম হয় না কেন? এরকম মনে প্রশ্ন কখনো আসে নাই? নর্মালি পৃষ্ঠটানের কারণেই আমাদের কি বৃষ্টির পানির ফোঁটা কি হয়? গোলাকার আকার ধারণ করে। কারণ
পিস্টনের কাজ কি? তরল তলকে সংকুচিত করা। তরল যখন তলকে সংকুচিত করবে তখন অটোমেটিক কি হবে? বৃত্তাকার আকার ধারণ করবে, তাই না? তরল তলকে যখন সংকুচিত করবে, দেখো সবকিছু ছোট হয়ে আসতেছে, তাহলে কি বৃত্তের মধ্যে বৃত্তাকার আকার ধারণ করে ফেলবে। তার মানে তোমাকে যদি প্রশ্ন আসে যে ভাই বৃষ্টির পানি গোলাকার, বৃষ্টির পানি গোলাকার হয় কিসের কারণে? বৃষ্টির পানি গোলাকার, বৃষ্টির পানি গোলাকার, বৃষ্টির পানি গোলাকার হয় কেন? পৃষ্ঠটানের কারণে, পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটানের জায়গায় যদি পৃষ্ঠটান না থাকে, তল টান থাকে, তাও তল টান রাইট আনসার। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার রে? আমাকে একটু বলো, সবার কি ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? সবাই কি ক্লিয়ার হয়েছে? তাহলে সাধারণ ধর্ম থেকে কিন্তু প্রশ্ন আসে, এখন কখন কোনটা কিভাবে আসতে পারে সব কিছুই আমি সুন্দর মতো ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তীতে যাই যে ভাইয়া নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? নিচের কোন রাশিটি আসলে মাত্রাবিহীন? নিচের কোনটা আসলে মাত্রাবিহীন, তার মানে মাত্রা নাই কোনটার? বলো তো দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। মাত্রাবিহীন কোনটা? যে ভাইয়া বিকৃতি। তাহলে বিকৃতি নিয়ে একটু আলোচনা করি, কেন আসলে এটার মাত্রা নাই। তাহলে বিকৃতি কয় ধরনের হতে পারে? বিকৃতি 3 ধরনের সাধারণত হয়, যে ভাইয়া দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন বিকৃতি, তাই না? সো দৈর্ঘ্য বিকৃতির বেলায় আমরা কি করব? বিকৃতি মানে কি? বিকৃতি মানেই হচ্ছে উপরে থাকবে পরিবর্তন ডিভাইডেড বাই আদি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি। ধরো আমি দৈর্ঘ্য বিকৃতি দিয়ে তোমাকে একটু তুলনা দেই, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হবে? যে ভাইয়া পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, তাই না? আদি দৈর্ঘ্য। আয়তন বিকৃতি একই অবস্থা, ঠিক আছে? দেখো আমরা পরিবর্তিত দৈর্ঘ্য, দেখো এখানেও দৈর্ঘ্য আছে, এখানেও দৈর্ঘ্য আছে, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য আমরা সামথিং ক্যালকুলেশন করে ধরো এত মিটার পাইলাম, তারপরে আদি দৈর্ঘ্য এত মিটার ছিল, তাহলে এই যে মিটার কাটা, তার মানে দৈর্ঘ্য কাটা যাবে। তাহলে দেখো কোনো একক বা মাত্রা থাকবে না। দেখো পরিবর্তিত দৈর্ঘ্য, নিচেও আদি দৈর্ঘ্য, তাহলে পরস্পর তুমি যদি দেখো যে উপরেও একই রাশি, নিচেও একই রাশি, তাহলে তো দুইটা কাটাকাটি যাবে, তাই না? তাহলে তো আর কোনো একক থাকতেছে না। তার মানে তোমাকে যদি বলা হয় যে ভাই কোনটা মাত্রাবিহীন অথবা এটা কোনটা এককবিহীন, এটাও পরীক্ষায় আসতে পারে। সো একক মাত্রা নাই কার? একক মাত্রা নাই হচ্ছে বিকৃতি। একক মাত্রা নাই কার? একক মাত্রা নাই হচ্ছে বিকৃতির। একক মাত্রা নাই কার ভাইয়া? একক মাত্রা নাই হচ্ছে বিকৃতি। মারাত্মক ইম্পর্টেন্ট। সো মাত্রা দিয়ে আসছে, তোমাকে এককও বলতে পারে, এককও কিন্তু নাই, কারণ এটার একক কি ভাইয়া? মিটার কাটা যাবে। আবার এটার যদি আমরা হচ্ছে মাত্রা দিয়ে কল্পনা করি, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, নিচেও আদি দৈর্ঘ্যের মাত্রা এল কাটা যাবে, তাহলে কোনো মাত্রাও থাকতেছে না, আবার কোনো এককও থাকতেছে না, কোনো মাত্রাও থাকতেছে না, আবার কোনো এককও থাকতেছে না, তার মানে বিকৃতির কোনো একক মাত্রা নাই। সো আমরা যদি পরবর্তীতে আসি, দেখো পরবর্তী খুব সুন্দর একটা প্রশ্ন বিকৃতি থেকেই, যে ভাইয়া কোনো বস্তুর উপর বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ করা হলে, তাহলে দৈর্ঘ্য 3 গুণ করছে, ঠিক আছে? তাহলে ধরে নাও আদি অবস্থায় দৈর্ঘ্য কত ছিল? আদি অবস্থায় এল ছিল, তাহলে আমাদের হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে? পরিবর্তন কতটুকু হয়েছে? যে ভাইয়া 3 গুণ, তার মানে 3L। তাহলে হলে দৈর্ঘ্য বিকৃতি কত? তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি? পরিবর্তিত দৈর্ঘ্য, দ্যাট মিনস আমাদের পরিবর্তন 3L মাইনাস এল ডিভাইডেড বাই এল, তাহলে এখান থেকে আসতেছে 2L ডিভাইডেড বাই এল, তাহলে এল কাটা, তাহলে শুধুমাত্র 2। বিকৃতির কোনো একক মাত্রা নাই, বিকৃতির কোনো একক মাত্রা নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো একক হবে না। তাহলে আমাদের 2 কোথায় আছে ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে আমাদের খ নাম্বারটা রাইট আনসার। ফ্যান্টাস্টিকভাবে কি রে? আমাদের খ নাম্বারটা রাইট আনসার। তোমাদের উত্তর পাচ্ছি না কেন? তোমরা জাস্ট চুপচাপ করে ক্লাস করতেছো কেন? অবশ্যই রেসপন্স করতে হবে, একটু উত্তর করার ট্রাই করতে হবে। ভুল করো, কোনো সমস্যা নেই। আমি তো বারবার একটা কথা ক্লাসে বলি যে যত পারো মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করো, যাতে এই ভুলটা কখনোই পরীক্ষার হলে রিপিট না হয়, ঠিক আছে? তুমি তোমার কাছে যেটা উত্তর মনে হচ্ছে সেটা সবাই একটু কমেন্ট সেকশনে বলো। ভুল হইলে না আমি তোমাকে তো বলবো যে এটা ভুল করছো, এটা এরকম না, এটা এরকম হবে। তুমি দেখবা না পরীক্ষার হলে যখন এই প্রশ্নগুলো কমন পাবা, তখন তোমার এই ক্লাসের কথা মনে পড়বে, কিরে এটা তো আমি ক্লাসে ভুল করছিলাম, মুন্না ভাই বলছে এটা না এটা, ঠিক আছে? সো এখন একটু অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করো, একটু সিরিয়াসলি ক্লাসগুলো করো, দেখবে যে ক্লাস থেকে ম্যাক্সিমাম জিনিস তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সো পরবর্তীতে আসি নেক্সটে, পীড়নের মাত্রা, মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? পীড়নের মাত্রা বলো দেখি, এটা অ্যান্সার কি হবে? যে ভাইয়া পীড়নের মাত্রা কি হবে? পীড়নের মাত্রা, দেখো পীড়নের সূত্রটা আসলে কি? পীড়নের সূত্র, পীড়ন আর চাপের সূত্র একই, ঠিক আছে? সো পীড়ন আর চাপ, নর্মালি এই পীড়ন কথাটা আমাদের মনে থাকে না, সো সবসময় মনে রাখবে পীড়ন আর চাপের সূত্র একই, সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। একক ক্ষেত্রফলের উপর যে আমরা বলটা প্রয়োগ করি সেটাই হচ্ছে আমাদের পীড়ন বা চাপের যে সূত্রটা। তাহলে দেখো এটার মাত্রা, তার মানে আমরা সূত্র থেকে মাত্রা আনতে পারি, তাহলে এফ এর মাত্রা কি? এম এল টি ইনভার্স 2, আর এর মাত্রা কি? এল স্কোয়ার, তাহলে এখানকার একটা এল, এখানকার একটা এল কেটে দাও, তাহলে নিচে একটা এল থেকেই যাচ্ছে, তার মানে এম এল ইনভার্স টি ইনভার্স 2, তাহলে এটাই হচ্ছে আমাদের মাত্রা। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2, এম এল ইনভার্স টি ইনভার্স 2 কোথায় ভাইয়া? আমাদের গ নাম্বারটা রাইট আনসার। আমাদের কি রে? গ নাম্বারটা রাইট আনসার। আর যদি আমাদেরকে বলে যে ভাইয়া এটার একক কি, তাহলে একক বের করতে পারবে না, এককটাও পরীক্ষায় আসে, যে ভাইয়া বলের একক কি? নিউটন, আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। দ্যাট মিনস এটাকে যদি সাজায় লিখি তাহলে নিউটন মিটার ইনভার্স 2। সো নিউটন মিটার ইনভার্স 2 কে আবার কি লেখা যায়? প্যাসকেলও বলা যায়, ঠিক আছে? নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল, নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল, পরীক্ষার হলে যে কোনো একটা থাকবে। পরীক্ষার হলে কি ভাইয়া? যে কোনো একটা থাকবে, নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল। সবাই কি বুঝতে পারছেন?
সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে খুব সুন্দর একটা প্রশ্ন যে ভাইয়া আমাদের 0.5 মিলিমিটার স্কোয়ার, দেখো এখানে এককটা খেয়াল করো যে 0.5 মিলিমিটার স্কোয়ার, 0.5 কি মিলিমিটার স্কোয়ার, তাহলে তোমাকে এখানে প্রস্তুতের ক্ষেত্রফলের এককটা কি মিটার স্কোয়ার, তাই না? তাহলে মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। দেখো 1 মিলিমিটার সমান সমান কত বলো দেখি? 1 মিলিমিটার সমান সমান হচ্ছে 10⁻³ মিটার, 10⁻³ মিটার। বাট তোমাকে যদি বলা হয় যে 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে কি হবে যে ভাইয়া 10⁻³ তার উপরে স্কোয়ার, তার মানে ইন টোটালি হবে 10⁻6 মিটার। সো এটা কখন 10 মিলিমিটার আর কখন মিলিমিটার স্কোয়ার, এই একক কনভার্সনগুলো একটু খেয়াল রাখতে হবে। কখন মিলিমিটার আর কখন মিলিমিটার স্কোয়ার, এই একক কনভার্সন ভাইয়া কি খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে আসো এখন তাহলে দেখো যে ভাইয়া তাহলে আমাদের ক্ষেত্রফল এত দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কার মান? এর মান। ওকে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে আমাদের কি এম এর মান, ভরের মান দেওয়া আছে। এত ঝুলালে তাহলে পীড়ন কত হবে? তাহলে পীড়ন কত হবে? ওকে, তাহলে পীড়নের সূত্র একটু আগে আমরা জানলাম যে ভাইয়া পীড়নের সূত্র কি? পীড়নের সূত্র হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ এর মান কত ভাইয়া? এফ এর মান দেওয়া নাই, এফ এর মান দেওয়া নাই, তাহলে এফ এর মান আমরা ভাঙ্গাও এফ ইকুয়াল টু এম জি লেখা যায়, তাহলে এম জি লেখো ডিভাইড বাই এ। এম এর মান কত ভাইয়া? 10, জির মান কত? 9.8, আর এর মান কত? দেখো 0.5 মিলিমিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ারে নিতে তোমাকে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে আলটিমেটলি এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে আমরা দেখব যে অ্যান্সার হবে 1 পয়েন্ট সামথিং, তার মানে গ নাম্বারটা 1.96 ইন্টু 10⁻8, ঠিক আছে? সো আমাদের এটাকে ক্যালকুলেশন করলে আমাদের গ নাম্বারটা অ্যান্সার চলে আসবে, যেটা কি ভাইয়া? যে 1.96 ইন্টু 10⁻8 নিউটন মিটার ইনভার্স 2। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু তোমাকে এই একক কনভার্সনটা মাথায় রাখতে হবে। খুবই সহজ, কিন্তু তোমাকে এইখানকার যে একক কনভার্সনটা আছে, এই একক কনভার্সনটা তোমাকে ভাইয়া মনে রাখতে হবে। একক কনভার্সনটা তোমাকে কি করতে হবে? মনে রাখিতে হবে। সবাই বুঝছেন? সবাই বলেন ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার ভাইয়া? সবাই বলেন ক্লিয়ার? কোনো ঝামেলা থাকলে অবশ্যই বলবা। দেখো আমরা পরবর্তীতে এই যে দেখো যদি এইখান থেকে একটু কঠিন প্রশ্ন হয় তাহলে অসহভার বা অসহপীড়ন এইখান থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা এইটা প্রশ্ন একটু সমাধান করলেই বুঝতে পারবো যে ভাইয়া যদি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তখন এরকম আসে যে ভাইয়া একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার। দেখো এখানে তোমাকে মিটার স্কোয়ারে আনতে হবে, তার মানে এটা এর মান। ওকে, তাহলে অসহভার কি ভাইয়া? 100 কেজি। তাহলে অসহপীড়ন কত? অসহভার কত? 100 কেজি অসহপীড়ন। তাহলে দেখো এখন ভাইয়া এই অসহপীড়নের সূত্র তোমাকে মনে রাখতে হবে। অসহপীড়ন মানেই হচ্ছে অসহভার ডিভাইডেড বাই আমাদের কি অসহপীড়নের সূত্র কি? অসহপীড়ন ইকুয়াল টু অসহভার ডিভাইডেড বাই আমাদের ক্ষেত্রফল। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন এই অসহভার আবার কি জিনিস? দেখো অসহভার মানে আলটিমেটলি যেই বল পর্যন্ত সে ভেঙে যাবে না, বা যেই বল যেটা আলটিমেটলি সহ্য সীমা, তোমরা একদম সহজ কথায় বলতে পারো। ওকে, সো দেখো অসহভারটা কি? অসহভার হচ্ছে অসহভার ইকুয়াল টু অসহভর ইনটু জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো এখানে অসহপীড়নটাই বের করতে বলছে, খুবই সিম্পল। তাহলে অসহভারের জায়গায় অসহভর ইন্টু জি করতে হবে, তার মানে কত? 100 ইন্টু 9.8 ডিভাইডেড বাই ক্ষেত্রফল দ্বারা ভাগ। ক্ষেত্রফল কত? 2 মিলিমিটার স্কোয়ার। তাহলে 2 ইন্টু 10⁻6 মিলিমিটার স্কোয়ারকে মিটারে আনতে হবে, 10⁻6 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা করি তাহলে এটার অ্যান্সার কত চলে আসতেছে? অ্যান্সার চলে আসবে যে ভাইয়া খ নাম্বারটা 4.9 ইন্টু 10⁸8। জাস্ট এটাকে আমরা এখন ক্যালকুলেট করলেই অ্যান্সার চলে আসবে। আমাদের অ্যান্সার চলে আসবে। আর যেহেতু পীড়ন, তাহলে পীড়নের একক কি? পীড়নের একক ওই যে প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2। দ্যাটস ওয়াই আমাদের এই যে নিউটন মিটার ইনভার্স 2, অথবা এখানে তোমাকে প্যাসকেল লেখা থাকলেও কোনো সমস্যা ছিল না, কারণ প্যাসকেল যে জিনিস নিউটন মিটার ইনভার্স 2 একই জিনিস। আমরা কিন্তু বারবার প্রথম ক্লাস থেকে চিল্লাই বলতেছি যে ভাই একক বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হতে পারে, কিন্তু মাত্রা জীবনও চেঞ্জ হয় না, মাত্রা ফিক্সড। তার মানে একটা জিনিসের অনেক কয়টা একক থাকতে পারে, কিন্তু একটা জিনিসের একটাই মাত্রা থাকবে, অন্য কোনো মাত্রা থাকবে না। ওকে, তার মানে মাত্রা ফিক্সড কিন্তু একক চেঞ্জ হয়, তাহলে পরে আসো যে ভাইয়া হুকের সূত্রে নিম্নরূপ। তাহলে হুকের সূত্র থেকে আমরা কি পাই? হুকের সূত্র থেকে আমরা পাই যে ভাইয়া পীড়ন সমানুপাতিক বিকৃতি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে নর্মালি স্থিতিস্থাপকতাগুলো আসে, এই অঙ্গের গুণাঙ্ক থেকে চলে আসে প্রশ্ন, তারপরে হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক চলে আসবে। সো আমাদের হুকের সূত্র খুবই গুরুত্বপূর্ণ যে ভাইয়া হুকের সূত্র থেকে আমরা কি জানি? যে ভাইয়া পীড়ন সমানুপাতিক বিকৃতি। ওকে, আচ্ছা মীরা বলছো যে ভাইয়া মাত্র ইংলিশ ক্লাস থেকে আসলাম, তাই না? আচ্ছা সমস্যা নাই, তোমাদের যেটা বেশি প্রয়োজন
তোমাদের যেটা বেশি প্রয়োজন। ধরো ইংরেজিতে ফিজিক্সে মোটামুটি পারো, তুমি ইংরেজিতে খুব সমস্যা, তাহলে তোমরা ইংরেজি লাইভ ক্লাস করবা, ফিজিক্সটা পরে রেকর্ড করে নিবা। আর যদি এমন হয় যে ভাই আমি ইংরেজি পারি, ফিজিক্সটা একটু বেশি সমস্যা, তাহলে ইংরেজিটা রেকর্ড ক্লাস করবা, লাইভে তোমরা ফিজিক্সটা করবা। মানে যেটাতে বেশি তোমার সমস্যা হয় সেটাকে লাইভে থাকার প্রাধান্য দিবা। ওকে, সেটাকে লাইভে থাকার প্রাধান্য দিবা। আর যেটা মোটামুটি পারো সেটা পরবর্তীতে, ক্লাস বাদ যাওয়া যাবে না, তুমি মহসিন স্যারের ক্লাসও করতে হবে, আমার ক্লাসও করতে হবে, যদি আলটিমেটলি এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার টার্গেট থাকে, সবই করতে হবে। বাট কোনটাকে বেশি প্রাধান্য দিবে? ধরো অ্যাট এ টাইম 2টা ক্লাস লাইভে চলতেছে, তাহলে তুমি কোনটা আগে করবা? যেইটা তোমার আলটিমেটলি বেশি দরকার, যেটা তোমার বুঝতেও বেশি অসুবিধা হয়। কারণ লাইভ ক্লাসে থাকলে কি বুঝতে না পারলে তুমি কমেন্ট করতে পারবা, আর রেকর্ড ক্লাসে কি তুমি কমেন্ট তো আলটিমেটলি সেই কমেন্টটা আমরা দেখতে পারবো না। ওকে, যেটাতে তোমার আলটিমেটলি বেশি সমস্যা সেটা লাইভে থাকার চেষ্টা করবা, আর যেটাতে একটু মোটামুটি পারো সেটা কখনো জমায় রাখবা না। লাইভ ক্লাসটা শেষ হইলে যত দ্রুত সম্ভব ওটা রেকর্ড করে ফেলবা। ওকে, পড়া জমায় রাখলে দেখবা যে পড়া ওই জমানোই থেকে যায়, ওটাকে ওভারকাম করা হয় না। সো কখনোই চেষ্টা করবা যে ভাইয়া যতই কষ্ট হোক না কেন পড়া দিনের পড়া দিনে ক্লিয়ার করা, কোনো পড়া জমায় রাখা যাবে না। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে যে এখান থেকে গ্রাফ থেকে প্রশ্ন আসতে পারে। যদি এর আগের প্রশ্নটা ভালো মতো বুঝে থাকো তাহলে এই গ্রাফটা খুব সুন্দর মতো উত্তর করতে পারবা। দেখো কি বলতেছে যে ভাইয়া স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম স্থিতিস্থাপক সীমার মধ্যে, দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভরের লেখচিত্র কোনটা সঠিক? তোমরা কি উত্তর করতে পারবে? বলো, তোমরা কি উত্তর করতে পারবা? বলো তো দেখি। যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, দেখো এটা কিন্তু একটা শর্ত। এই স্থিতিস্থাপক সীমার মধ্যে কি থাকে ভাইয়া? আমরা তো একটু আগেই জানলাম যে ভাই পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে কি থাকে? পীড়ন আর বিকৃতি সমানুপাতিক থাকে। আর কোনো কিছু সমানুপাতিকের গ্রাফ কেমন হয়? সমানুপাতিকের গ্রাফ কয় মূল বিন্দুগামী সরলরেখা। দ্যাট মিন্স আমাদের কোন নাম্বারটা রাইট অ্যান্সার হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ এবং ভরের সমানুপাতিক সম্পর্ক। দ্যাটস ওয়াই আমরা কি মূল বিন্দুগামী সরলরেখা। তো তোমাদের এই বেসিক 3টা ইনফরমেশন আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম যে ভাইয়া ওয়াই সমানুপাতিক এক্স, সমানুপাতিকের গ্রাফ কেমন হয়? মূল বিন্দুগামী সরলরেখা। ওয়াই সমানুপাতিক 1/x, যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে গ্রাফ কেমন হয়? ব্যস্তানুপাতিক হলে এই যে এরকম আয়তাকার অধিবৃত্তাকার। আবার যদি বর্গের সমানুপাতিক হয় তখন কেমন হয়? যে ভাইয়া এরকম ঊর্ধ্বগামী সরলরেখা। বুঝছো কখন কোনটা হয়? এই 3টা হচ্ছে একদম বেসিক গ্রাফ, তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে বা মুখস্থর মতো করে রাখতে হবে যে ভাইয়া সমানুপাতিক হলে কি হয়, ব্যস্তানুপাতিক হলে কি হয়, আবার বর্গের সমানুপাতিক হলে কি হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছো? আচ্ছা মীরা বলছো আপনার ক্লাস অনেক ভালো লাগে। ওকে, ধন্যবাদ। তাহলে অবশ্যই ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাস করবা। ওকে, ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাস করবা। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা এই সবাই কি বুঝতে পারছেন? এই তো মীরা অলরেডি অ্যান্সার করে ফেলছো ক নাম্বার, ধন্যবাদ। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। আমরা কি করব ভাইয়া? নেক্সটে চলে যাব। দেখো এই প্রশ্নটা একটু উত্তর করো দেখি ভাইয়া, এই প্রশ্নটা একটু উত্তর করো। দেখো একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? থিওরি টাইপ প্রশ্ন। এটা সবার আগে তোমাদের উত্তর করা উচিত। সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি, সবাই একটু উত্তর করার ট্রাই করো। সবাই ভাইয়া একটু উত্তর করার ট্রাই করো যে ভাইয়া সম্পূর্ণ দৃঢ় বস্তুর আমাদের কি কি চাইছে তোমার কাছে? যে ভাই ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কটা কি জিনিস? দেখো আমরা হুকের সূত্র থেকে কি জানি যে ভাইয়া পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাই না? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে দেখো সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক লেখা যায়, তাহলে সেই ধ্রুবকটাকে আমরা ইয়ং গুণাঙ্ক বলি। সো ওয়াই ইকুয়াল টু আমরা পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি বলতে পারবো। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ওকে, আচ্ছা তাহলে দেখো সম্পূর্ণ দৃঢ় বস্তু, দেখো সম্পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? যে ভাইয়া ওটা তুমি যতই পিটাও যতই বল দাও ও কখনো দৈর্ঘ্য পরিবর্তন করবে না। দৃঢ় মানে কি? ওর অবস্থায় জোর করে ধরে থাকবে। তুমি যতই পিটাও যতই বল দাও ওর অবস্থা চেঞ্জ করবে না। দ্যাট মিন্স এর কোনো বিকৃতি হবে না। এর কোনো কি ভাইয়া? বিকৃতি হবে না। সম্পূর্ণ দৃঢ় বস্তুর বিকৃতি হয় না। সম্পূর্ণ দৃঢ় বস্তুর কি ভাইয়া? বিকৃতি হয় না। এটা মাথায় রাখতে হবে, সম্পূর্ণ দৃঢ় বস্তুর কোনো বিকৃতি হয় না। আর যদি বিকৃতি না হয় তাহলে পীড়ন ডিভাইডেড বাই, দেখো যে কোনো সংখ্যা, দেখো উপরের যে কোনো সংখ্যা থাকুক প্যারা নাই, যে কোনো সংখ্যা উপরের যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0, বিকৃতি হয় না তার মানে 0 হবে। তাহলে কি হবে ভাইয়া? তাহলে যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 মানেই হচ্ছে অসীম। যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0 মানে কি ভাইয়া? অসীম। দ্যাট মিন্স আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। আর যদি এরকম উল্টা হইতো যে 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা, 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা হলে তাহলে অ্যান্সারে হইতো 0। ঠিক আছে? সো ফরম্যাটগুলোর মনে রাখতে হবে যে ভাইয়া যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0 তাহলে অসীম, 0 ডিভাইড বাই যে কোনো সংখ্যা তাহলে অ্যান্সারই হচ্ছে 0।
ওকে, তাহলে আমাদের খ নাম্বারটা রাইট আনসার কি ভাইয়া? আমাদের খ নাম্বারটা রাইট আনসার, খ নাম্বারটা রাইট আনসার। এই তোমরা এই যে সবাই উত্তর করতেছো, রায়হান, তারপরে তানভীর, মীরা, সবাইকেই ধন্যবাদ। তোমরা একটু কষ্ট করে দেখো, এই যে সাইডে কিন্তু নাম্বার থাকে, প্রশ্নের নাম্বারটা ভাইয়া একটু মেনশন করবা, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, তুমি কোনটার উত্তর করতেছো, নাহলে তো আমি বুঝতে পারবো না, ওকে। সো নাম্বারটা অবশ্যই মেনশন করবা। দেখো ওই যে 11 নাম্বার 12 নাম্বার এক সাইডে প্রশ্নের নাম্বার থাকে, নাম্বারটা অবশ্যই একটু প্লিজ মেনশন করবা। ওকে, বুঝতে পারছো ভাইয়া? তাহলে এইটার প্রশ্নের উত্তর আমরা কি পাইলাম? আমাদের ইনফিনিটি, দ্যাট মিনস অসীম। তাহলে চলো নেক্সটে যাই। ইয়ং গুণাঙ্কের মাত্রা, মাথা নষ্ট ইম্পর্টেন্ট, এটা ইনশাআল্লাহ তোমার পরীক্ষায়, তুমি এইচএসসি বলো, এডমিশন টেস্ট বলো, 100% শিওর থাকো যে কোনো এক জায়গায় এই মাত্রাটা তুমি পাবা, এই মাত্রাটা তুমি পাবা। দেখো ইয়ং গুণাঙ্ক, দেখো এটা তোমাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না, এটা খুব সহজ। সো দেখো আমরা ইয়ং গুণাঙ্কের সূত্র কি পাইলাম? যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাই না? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই কি ভাইয়া? বিকৃতি পাইছে। তাহলে বিকৃতির কোনো একক মাত্রা আছে? না, বিকৃতির কোনো একক মাত্রা নাই। তাহলে এই ইয়ং গুণাঙ্কের যে মাত্রা বা একক হবে, মাত্রাটা হবে সেটা পীড়নের মাত্রার সমান। তাহলে পীড়নের মাত্রার সমান, পীড়নের মাত্রার মতো হবে, কারণ বিকৃতির তো কোনো মাত্রা নাই, বিকৃতির কোনো মাত্রা নেই। তাহলে পীড়নের মাত্রাটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা, পীড়নের মাত্রাটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা। তাহলে একটু আগেই তোমাদেরকে পীড়নের মাত্রা নির্ণয় করা শিখেছি। তাহলে পীড়ন মানে কি? এফ ডিভাইডেড বাই এ, দ্যাট মিনস এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই আমাদের এল স্কোয়ার। তাহলে এল এল কাটা, তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2 কোথায় বাবা? এম এল ইনভার্স টি ইনভার্স 2, এই যে দেখো আমাদের এই যে ক নাম্বারটা রাইট আনসার, বুঝছো? তার মানে অবশ্যই মনে রাখবা যে ভাই ইয়ং গুণাঙ্কের মাত্রা আলাদাভাবে বের করতে হবে, দরকার নাই। ইয়ং গুণাঙ্কের মাত্রা যেটা, সেটা হচ্ছে পীড়নের মাত্রার মতো, কারণ বিকৃতির কোনো একক মাত্রা নাই। কারণ কি ভাইয়া? বিকৃতির কোনো একক মাত্রা নাই, সবাই বুঝছো? কারণ বিকৃতির কোনো একক মাত্রা নাই। বিকৃতির কোনো যদি একক মাত্রা না থাকে, তাহলে আমাদের অবশ্যই আমাদের পীড়নের মাত্রা আর ইয়ং গুণাঙ্কের মাত্রা একই হবে। পীড়নের মাত্রা এবং ইয়ং গুণাঙ্কের মাত্রা একই হবে, বুঝতে পারছেন? সো জোস একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে চলো পরবর্তীতে আমরা দেখো ইয়ং গুণাঙ্ক থেকে যদি ম্যাথমেটিক্স টাইপ প্রশ্ন আসে তাহলে কি ধরনের আসবে সেটা আমরা একটু দেখা ট্রাই করব। সো এখানে বলছে যে ভাইয়া 1 মিটার দীর্ঘ একটি তারে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 বল প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় হচ্ছে কত? 0.001 মিটার। তাহলে তারটির ইয়ং গুণাঙ্ক কত? তাহলে ইয়ং গুণাঙ্কের বেসিক সূত্র কি? যে ভাইয়া আমাদের পীড়ন, তাহলে পীড়নের সূত্র কি? এফ ডিভাইডেড বাই এ। বিকৃতি মানে কি? যে পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে এটাকে সাজাই লেখো যে ভাইয়া এফ এল ডিভাইডেড বাই এ এল। ওকে, তাহলে দেখো আমাদের দেখো এখানে একটু ভালো মতো খেয়াল করে দেখো, এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, তুমি তাড়াহুড়া করলে ভুল করে বসে থাকবা। দেখো এখানে বলছে এত বল প্রয়োগ, এ বাবা বলের একক তো নিউটন, বাট এটা তো নিউটন না। দেখছো মারাত্মক একটা সুন্দর একটা কনসেপচুয়াল খেলা খেলছে স্যাররা এখানে। বলের একক তো নিউটন, বাট এইখানে দেওয়া আছে নিউটন মিটার ইনভার্স 2। তাহলে কি এটা বল? এটা কোন বল বলো দেখি? এটা কার মান? নিউটন মিটার ইনভার্স 2 কখন হয়? যখন আমাদের এফ ডিভাইডেড বাই এ হয়। তাহলে এইটার এককই তো নিউটন মিটার ইনভার্স 2, যেটাকে আমরা প্যাসকেল বা আলটিমেটলি হচ্ছে পীড়ন বা চাপ বলি, তাই না? তাহলে এই যে এই মানটা, এটা কিন্তু এফ এর মান না, বল না, কিন্তু বলের একক তো নিউটন, বাট এখানে একক দেখো নিউটন মিটার ইনভার্স 2 আছে। তার মানে এইটা এফ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 10⁵, মানে এই পুরোটার মান এফ ডিভাইডেড বাই 5, এফ ডিভাইডেড বাই এ, এইটার মানেই হচ্ছে 10⁵। তাহলে এটাকে একটু আলাদা আলাদা করে লিখতে হবে, এফ ডিভাইডেড বাই এ আর ইনটু অবস্থায় এল ডিভাইডেড বাই এল, এইভাবে লেখো। তাহলে এই পুরো অংশের মান কত ভাইয়া? এই পুরো অংশের মান হচ্ছে 10⁵, লিখে রাখো। তারপরে এল, আদি দৈর্ঘ্য কত? আদিতে অবস্থান ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই, পরিবর্তিত হয়ে কত হয়েছে ভাইয়া? দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 0.01 হয়ে গেছে। তাহলে 0.001। এখন তোমাকে এটা ক্যালকুলেশন করলে তুমি যা পাবা সেটাই হচ্ছে আনসার। এটাকে ক্যালকুলেট করো দ্রুত, ভাইয়া। এটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব আমাদের রাইট আনসার 10⁸। তাহলে 10⁸ কোথায় আছে? 10⁸ হচ্ছে ঘ নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে? সো পরীক্ষার হলে কনফিউশনে পড়া যাবে না। দেখো এখানে কিন্তু বলে রাখছে খুব সুন্দর মতো, বাবা বল প্রয়োগ করছে, কিন্তু আসলে কি এটা এফ এর মান? না, এটা হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই এ, এই পুরো জিনিসটার মান, ঠিক আছে? এফ ডিভাইডেড বাই এ পুরো জিনিসটার মান, কারণ এককটা কি? নিউটন মিটার ইনভার্স 2, বাট বল যদি থাকতো তাহলে তো নিউটন থাকতো, বাট এখানে তো নিউটন নেই, নিউটন মিটার ইনভার্স 2 আছে। দ্যাট মিনস আমাদের এফ ডিভাইডেড বাই এ, এই পুরো জিনিসটার মানেই হচ্ছে 10⁵। ওকে, সবাই বুঝতে পারছো ভাইয়া? আমাকে একটু বলো যে এটা বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। সবাই বলো আমাকে বুঝতে পারছো কি না? সবাই বলো যে ভাইয়া বুঝতে পারছো কি না? সবাই বলো যে ভাইয়া বুঝতে পারছো কি না? খুবই 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 গুরুত্বপূর্ণ। সবাই আমাকে বলো যে ভাইয়া বুঝতে পেরেছো কি না? সবাই আমাকে বলো যে সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা? এখানে কিন্তু এইখানেই ঝামেলা লাগে, এইখানেই ভাইয়া ঝামেলা লাগে। সো কোনো ঝামেলা লাগানো যাবে না। নেক্সটে আসি আমরা, তাহলে চলো দেখো
এই যে এই জিনিসটা দেখো, গ্রাফ গ্রাফ দেখলে ভয় পাওয়া যাবে না, গ্রাফ দেখলে ভয় পাওয়া যাবে না ভাইয়া। আচ্ছা ভাইয়া এটার পিডিএফটা দিয়েন, অবশ্যই পিডিএফ দেবো। এমন কোনো ক্লাস আছে যেটার আমি পিডিএফ দিই নাই, সবগুলোরই তো পিডিএফ দিই, সবগুলোর পিডিএফ পাবা, সমস্যা নেই। ওকে, সব পিডিএফ পাবা। আর যদি আমি কখনো ভুলে যাই যে ভাইয়া অমুকটার আপনি এখনো পিডিএফ দেন নাই, তাহলে জাস্ট আমাকে একটু কষ্ট করে মনে করাই দিবা যে ভাই আপনি অমুক অধ্যায়ের পিডিএফ দেন নাই, তাহলে আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি প্রত্যেকটা অধ্যায়েরই হচ্ছে পিডিএফ দিয়ে দিই তোমাদেরকে। ওকে, আচ্ছা তাহলে চলো এখানে দেখো তো কি বলছে, যে ভাইয়া চিত্রে ও এ, তার মানে ও কোথায়, এই যে এ, আর এ কোথায়, এ, এই যে এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা। তাহলে দেখো এক্স অক্ষ থেকে অবস্থান করতেছে দৈর্ঘ্য বিকৃতি, আর ওয়াই অক্ষ থেকে অবস্থান করতেছে দৈর্ঘ্য পীড়ন, তার মানে পীড়ন ডিভাইড বাই বিকৃতি। ওকে, আচ্ছা তাহলে দেখো ও এ সরলরেখার ঢালকে, তার মানে ও এ রেখার ঢালকে কি বলে বলো দেখি, এটা রেখার ঢালকে কি বলবে ভাইয়া? তাহলে একটু আগেই তো আমরা হুকের সূত্র থেকে কি জানলাম, যে ভাইয়া যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে সমানুপাতিক সম্পর্ক, তাহলে পীড়ন ডিভাইডেড বাই আলটিমেটলি পীড়ন সমানুপাতিক যদি বিকৃতি হয়, তাহলে এটা কার সূত্র? হুকের সূত্র। দ্যাটস ওয়াই তো আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক তুলে চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক আনি, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে পীড়ন আর বিকৃতি এইটা একদম মূল বিন্দুগামী সরলরেখা পজিশনে আছে, তাহলে এটা ঢাল কি হবে? অবশ্যই অঙ্গুনাঙ্ক হবে। অবশ্যই কি ভাইয়া? অঙ্গুনাঙ্ক হবে। ওকে, আচ্ছা এন এমটা কি ন্যানোমিটার? বাবা এন এম ছিল না এর আগের প্রশ্নটাতে, এন এম ইনভার্স টু, এন এম ইনভার্স টু, দেখো এখানে পাওয়ার ছিল। আর ন্যানোমিটার মানে কি? এটা ছোট হাতের এন আর এটা ছোট হাতের এম, এইটা মানে হচ্ছে ন্যানোমিটার, 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 ঠিক আছে? ছোট হাতের এম, ছোট হাতের এমও থাকবে, এন আর এম অর্থাৎ আমাদের স্মল লেটার। আর এখানে দেখো এন এম, এনটা বড় হাতের, এটাকে নিউটন বলা হয়। ওকে, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে বাবা, ভুল করা যাবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাই? 14, 14 দেখো এ নাম্বারটা অঙ্গুনাঙ্ক, কারণ ওই যে একটু আগে দেখলাম সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক হলেই মূল বিন্দু সরলরেখা হয়। আর এটা যেহেতু আমাদের এক্স অক্ষতে বিকৃতি আর এখানে পীড়ন, তাহলে অবশ্যই আমাদের অঙ্গুনাঙ্ক। ওকে, নেক্সটে আসি আমরা, চলো নেক্সট দেখো তো কি বলছে, যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এডমিশন টেস্টেও আসে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলা হয়? সংনমতা বলা হয়, মনে রাখবা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলা হয় ভাইয়া? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনমতা বলা হয়। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলা হয়? সংনমতা বলা হয়। তাহলে আয়তন গুণাঙ্ক নিয়ে একটু পড়ালেখা করি, চলো একটু পরে আমরা দেখবো আয়তন গুণাঙ্ক থেকেও আমাদের ম্যাথ আসে। আয়তন গুণাঙ্ক নিয়ে আমরা একটু চলো পড়াশোনা করি। আয়তন গুণাঙ্ক, তাহলে দেখো আয়তন গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক প্যারা নাই, তাহলে ইয়ং গুণাঙ্ক কি ছিল? দৈর্ঘ্যের, তাহলে দৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। আর যখন আয়তন গুণাঙ্ক যখন শিখবো, তখন আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তাহলে দেখো আয়তন পীড়ন, দেখো আয়তন পীড়ন, দৈর্ঘ্য পীড়ন, যাই পীড়ন বলুক না কেন, সূত্র একটাই, এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে হচ্ছে কি ভাইয়া? এফ ডিভাইডেড বাই এ। আর আমাদের আয়তন বিকৃতি কি? যে ভাইয়া পরিবর্তিত আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন। তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি যে ভাইয়া এফ ভি ডিভাইডেড বাই এ, ছোট হাতের ভি, মানে পরিবর্তিত আমাদের আয়তন। তাহলে দেখো এফ ডিভাইডেড বাই এ, এটাকে আবার কি লেখা যায়? এটাকে কি লেখা যায়? ওই যে পি, চাপ। তাহলে দেখো আমাদের পি ভি ডিভাইডেড বাই ছোট হাতের ভি। সো এইটা হচ্ছে ফাইনাল পজিশন, যে আয়তন আমাদের গুণাঙ্ককে আলটিমেটলি আমরা সূত্র আকারে কি লিখতে পারতেছি? পিভি ডিভাইডেড বাই আমাদের ছোট হাতের ভি, ঠিক আছে? চাপ আদি আয়তন ডিভাইডেড বাই পরিবর্তিত আয়তন, এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের সূত্র পাইলাম। তাহলে এখন আয়তন গুণাঙ্কের পরিবর্তিতকে কি বলা হয়? সংনমতা। এই যে 1 ডিভাইডেড বাই কে, এটা কি বিপরীত রাশি না? এটাই হচ্ছে আমাদের সংনমতা, সংনমতা, সংনমতা। ওকে, তাহলে একটু পরে যখন আমরা এই আয়তন গুণাঙ্ক বা আয়তন আলটিমেটলি গুণাঙ্ক থেকে যখন আমরা ম্যাথ করব, তখন কিন্তু এই সূত্রটা ইউজ করতে হবে, একটু মাথায় রাখবা, একটু পরে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এটা কি হবে? খ নাম্বারটা 15 কি হচ্ছে ভাইয়া? খ নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, খ নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। তারপরে আসো পয়সনের অনুপাত। দেখো পয়সনের অনুপাতের রেঞ্জ, যে ভাইয়া এই সিগমা, এটা রেঞ্জটা কি হয়? সিগমা রেঞ্জটা কি হয়? -1 থেকে শুরু হয়, কিন্তু পজিটিভ আমাদের 0.5 থেকে ছোট, -1 থেকে বড়, আবার হাফের থেকে ছোট, -1 থেকে বড়, হাফের থেকে ছোট। এইটাও মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই চলে আসে। এখন এই পয়সনের অনুপাতের বেসিক সূত্রটা কি ভাইয়া বলো দেখি? পয়সনের অনুপাতের বেসিক সূত্রটা হচ্ছে যে ভাইয়া সিগমা ইকুয়াল টু আমাদের পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই আমাদের দৈর্ঘ্য বিকৃতি। আমাদের সূত্র কি? বেসিক সূত্র হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই আমাদের দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। এটাকে দুইভাবে লেখা যায়, ব্যাস দিয়ে লেখা যায়, ব্যাসার্ধ দিয়ে লেখা যায়। তাহলে যদি ব্যাসার্ধ দিয়ে লেখো, তাহলে আমাদের কি হবে ভাইয়া? আর ডিভাইডেড বাই বড় হাতের আর, আর এটা হচ্ছে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে এখানে কি থাকতেছে? এল আর আমাদের হচ্ছে ছোট হাতের এল। এটা হচ্ছে আমরা কি, এটা হচ্ছে
ব্যাসার্ধ, ব্যাসার্ধ দিয়ে বলছি, ব্যাসার্ধ। আর যদি ব্যাস দিয়ে লেখো তাহলে হবে আমাদের আমাদের হচ্ছে ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি এল ডিভাইডেড বাই এল। তাহলে এটাকে সাজাই লিখলে ডি এল ডিভাইডেড বাই ডি এল। তাহলে এইটা কার খেলায়? এটা হচ্ছে ডি দ্বারা আমরা ব্যাসকে প্রকাশ করি। ব্যাসের দিয়েও লিখতে পারবা, ব্যাসার্ধ দিয়েও লিখতে পারবা। সূত্রগুলো মনে রাখো, একটু পরে আমরা এখান থেকে সূত্র দিয়ে দেখবা যে এখান থেকে ম্যাথমেটিক্স আসে। এখান থেকে কি ভাইয়া? ম্যাথমেটিক্স আসে। সো আগে থেকে সূত্রগুলো বলে রাখতেছি যাতে করে তোমরা নিজেরাই সমাধান করতে পারো, নিজেরাই সমাধান করতে পারো। ঠিক আছে? এই রেঞ্জটা, এই যে সিগমার মান কত থেকে কত হওয়া সম্ভব? সিগমার মান দেখো, এই যে -1 থেকে অবশ্যই বড় হবে, তাহলে -1 সম্ভব না। তাহলে এখানে -1 থেকে বড় হবে এবং পজিটিভ হাফের থেকে ছোট হবে। এই রেঞ্জটা মনে রাখবা, খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা যদি নেক্সটে আসি ভাইয়া, দেখো নেক্সটে এই ধরনের প্রশ্নগুলোতে একদম স্পেশাল টেকনিক দিয়ে তুমি সমাধান করতে পারবা। দেখো আমি তোমাকে একদম স্পেশাল একটা টেকনিক শেখাই দিই, তার আগে প্রশ্নটা পড়তে হবে। সো একটি উপাদানের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, দ্যাট মিনস আমাদের হচ্ছে ওয়াই এর মান দেওয়া আছে। ওয়াই 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2। তারটির দৈর্ঘ্য 15%, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন কত? দেখো যদি কখনো দেখো যে পার্সেন্টেজে ম্যাথ আছে, তাহলে চারটা জিনিস চাইতে পারে। কয়টা জিনিস চাইতে পারে? চারটা জিনিস। তোমাকে বলতে পারে যে ভাই X% বৃদ্ধি করছি, পীড়ন কত? আবার তোমাকে বলতে পারে যে ভাইয়া X% বৃদ্ধি করছি, তাহলে বল কত? যদি বলে পীড়ন কত, তাহলে হবে YX%। একদম শর্টকাটে তুমি খুব দ্রুতই সমাধান করতে পারবা। আবার যদি বলে বল কত, তাহলে YAX%। এখন ভাই এগুলো কি লিখতেছেন? আজকেই তো জীবনের প্রথম দেখতেছি, একটু অপেক্ষা করে আমি বুঝাচ্ছি। আর এইখানে আরেকটু ঘুরাই আসতে পারে। দেখো তোমাকে X% না বইলা কি বলতে পারে যে ভাইয়া দৈর্ঘ্য n গুণ করছে। ধরো এখানে তুমি X% না বইলা দৈর্ঘ্য যদি বলে যে দৈর্ঘ্য n গুণ করলে পীড়ন কত? দৈর্ঘ্য n গুণ করলে যে ভাইয়া পীড়ন কত? পীড়ন, তখন সূত্র হবে যে ভাইয়া y × n-1। আর যদি এরকম হলে এই চারটার বাইরে জীবনেও আসবে না। দৈর্ঘ্য n গুণ করলে যদি বলে বল কত, তাহলে হবে YAN-1। এখন এই দুটার মধ্যে ডিফারেন্স, এগুলোর মধ্যে ডিফারেন্স কোথায় বলতে পারবা? দেখো যখনই বল বলতেছে তখন ওইখানে সূত্রে ক্ষেত্রফল অ্যাড হয়ে যাচ্ছে, এতটুকুই ডিফারেন্স। দেখো পীড়নের বেলায় আমাদের YX%, আর সেম জিনিস X% দৈর্ঘ্য বৃদ্ধি করলে বল চাইলে ওই YX% এর জায়গায় মাঝে আরও একটা ঢুকে যাবে YAX%। আবার দৈর্ঘ্য n গুণ করলে পীড়ন কত হবে? দেখো আগে ছিল X% বৃদ্ধি দৈর্ঘ্য, আর এখন করছে n গুণ, ডিফারেন্স আছে কিন্তু। যদি বলে n গুণ বৃদ্ধি করলে পীড়ন কত, তাহলে Y × n-1। এই ওয়াইটা কি? এই ওয়াইটা কিন্তু ইয়ং গুণাঙ্ক। এই ওয়াইটা কি ভাইয়া? ইয়ং গুণাঙ্ক। এটা পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে। আর ইস্পাত একটা নর্মালি মনে রাখবা, যেটা হচ্ছে ওই যে ওইটা 2 × 10⁻11, মাঝে মাঝে নাও দেওয়া থাকতে পারে। ওকে, আবার যদি n গুণ করে বল, তাহলে YAN-1। তাহলে দেখো এখন এগুলা তোমার কাছে একদম পানি ভাত, তুমি দেখা মাত্র উত্তর করতে পারবা যে কোনো পার্সেন্টেজের ম্যাথ। অথবা এইখানে যদি n গুণ থাকে, চারটা ফরম্যাটে প্রশ্ন আসে, এর বাইরে আমি কথা দিচ্ছি কখনোই বোর্ডে প্রশ্ন আসতে দেখবা না, ইভেন এডমিশন টেস্টেও আসবে না এই চারটার বাইরে, ইনশাআল্লাহ এই চারটার বাইরে কখনোই প্রশ্ন আসবে না। তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে ভাইয়া কি করব, চলেন এই প্রশ্নটা সমাধান করি। তাহলে দেখো আমাদের X% বৃদ্ধি করছে দৈর্ঘ্য, পার্সেন্টেজ বৃদ্ধি করছে, n গুণ করে নাই, তাহলে পীড়ন, তাহলে পীড়নের সূত্র কি? YX%। তাহলে ভাইয়া দেখো y এর মান কত? 2 × 10⁻11, আর x এর মান কত? 15। তাহলে 15%, পার্সেন্টটাকে ভাঙাইতে হবে না, তাহলে 100 দ্বারা ভাগ করো। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে যা আসবে তাই অ্যান্সার। তাহলে দ্রুত ক্যালকুলেট করো দেখি, দ্রুত ক্যালকুলেট করো। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে হাতে ক্যালকুলেশনও করা যায়। দেখো হাতে ক্যালকুলেশন এগুলো নর্মালি এডমিশন টেস্টেও আসে, যে এই যে এটাকে ক্যালকুলেট করলে 0.15 পাবো। তাহলে 0.15কে যদি আমরা 15 লিখতে চাই, তাহলে 1 ঘর 2 ঘর তুললাম, তাহলে 10⁻2 করতে হবে। তাহলে দেখো এই যে 15 × 2 = 30, তার মানে 30 ইন্টু এখানে *2 আছে, তার মানে কত? 11 থেকে 2 বাদ যাবে, তাহলে 9, তাহলে 10⁹9। তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে 3 × 10⁻10 লেখা যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো 3 × 10⁻10 কোথাও আছে? 3 × 10⁻11 আছে না, হবে না। 3 × 10⁻11 আছে, হবে না। তার মানে এটা সঠিক উত্তর নাই, একটাও সঠিক উত্তর না। ওকে, একটাও সঠিক উত্তর নাই, এখানে সঠিক উত্তরই নাই, এখানে সঠিক উত্তরই নাই, এখানে সঠিক উত্তরই নাই। ওকে, বরিশাল বোর্ড 22-এ আসছিল, যেখানে সঠিক উত্তর ছিল না। দেখো 10⁻11, বাট আমাদের আসছে 10⁻10। এখানে মনে হচ্ছে ভাই এক কম বেশি দাগাই দেই, না এক কম বেশি মানে এখানে 1000 কম বেশি, বুঝতে পারছো? এটা এক না, কিন্তু এটা হচ্ছে 1000 কম বেশিতে আছে, কারণ এখানে পাওয়ার আকারে আছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো?
এই টাইপের প্রশ্ন আমি আরও রাখছি, সবাই আমাকে একটু বলো যে এটা বুঝতে পারছো কিনা, সবাই আমাকে বলো যে ভাইয়া এটা বুঝতে পারছো কিনা, এই টাইপের প্রশ্ন আরও আছে। যদি বুঝে থাকেন তাহলে এই প্রশ্নটা আমাকে একটু করে দেন, দেখি কারা কারা বুঝতে পারছো। যদি বুঝে থাকেন তাহলে এটা উত্তর করতে পারবা, যদি বুঝে থাকেন তাহলে এটা খুব সুন্দর মতো উত্তর করতে পারবা। দেখো একটু চেঞ্জ আছে, বলছে যে এত মিটার দৈর্ঘ্য, এত মিটার স্কোয়ার হচ্ছে প্রস্থচ্ছেদ, যাই থাকুক না কেন, অনেক এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, প্যারা নাই। আমরা যে টেকনিকটা, মুন্না ভাইয়া যে টেকনিকটা শিখেলাম একটু লক্ষ্য রাখো, যে 25,000 ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাতের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত। তাহলে ভাই দৈর্ঘ্য X% বাড়াইছে বল, তাহলে বলের বেলায় কিন্তু ওয়াই এ X% উত্তর হয়। তাহলে ওয়াই এর মান কত ভাইয়া, ওই যে দেওয়া আছে 2 × 10⁻11, তাহলে 2 × 10⁻11 এর মান কত ভাইয়া, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, তাহলে এই যে মিলিমিটার স্কোয়ারে আছে, তাহলে মিটার স্কোয়ারে নিতে হবে, তাহলে 10⁻6 ইন্টু এক্স, এক্স কত 10, তাহলে 10/100, তাহলে 0 0 কাটা, এইটা আলটিমেটলি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। এটাও হাতে ক্যালকুলেশন করা যায়, দেখো 0.1কে আমরা চাইলে লিখতে পারবো 1 × 10⁻1, তাহলে এখানে 1 7, তাহলে 2 × 7, 11 থেকে 7 বাদ দিলে আমাদের থাকে কত, 10⁴, তাহলে অ্যান্সার হবে 10⁴। 2 × 10⁴ কোথায় আছে বাবা, আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার, 2 × 10⁴, 2 × 10⁴, 2 × 10⁴, 2 × 10⁴। সবাই কি বুঝতে পারছো? তাহলে বল বলতেছে নাকি পীড়ন বলতেছে, আবার এখানে X% বাড়াইছে নাকি n গুণ করছে, এই চারটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, এই চারটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। সবাই কি বুঝতো, সবাই কি বুঝছো ভাইয়া? সো এই শর্টকাট চারটার বাহিরে ইনশাল্লাহ এইখান থেকে প্রশ্ন আসবে না, তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবা, তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবা ভাইয়া, তুমি দেখা মাত্রই উত্তর করিতে পারবা, তুমি দেখা মাত্র উত্তর করতে পারবা। সবাই কি বুঝছি, সবাই কি বুঝছি ভাইয়া, বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা? খুব সুন্দর একটা কনসেপ্ট কিন্তু। ওকে, সো নেক্সটে আসি, চলো নেক্সটে আসি। দেখো নেক্সটে কি বলতেছে, যে ভাইয়া আমাদের কি বলছে, দেখো 1000 সিসি আয়তনের পারদ 5 × 10⁷ নিউটন মিটার ইনভার্স টু চাপ প্রয়োগ করলে এর আয়তন 2 সিসি কমে যায়। তাহলে সংনমতা কি ভাই, সংনমতা কি জিনিস, এটা মনে রাখতে হবে। সংনমতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে এই প্রশ্নটাকে সবার আগে আয়তন গুণাঙ্ক বের করতে হবে। তাহলে আয়তন গুণাঙ্কের সূত্র একটু আগেই শিখাইছি, যে ভাইয়া পিভি ডিভাইডেড বাই ছোট হাতের ভি পরিবর্তিত, ঠিক আছে? তাহলে পির মান কত, এখানে দেখো পির মান, চাপের মান হচ্ছে 5 × 10⁷ আয়তন। তাহলে দেখো এখন কথা হচ্ছে ভাই এখানে সিসি আছে, সিসি থেকে তো আলটিমেটলি কি একক কনভার্ট করতে হবে। দেখো একক কনভার্সন কখন করবা আর কখন করবা না, এটাই সবার আগে বুঝতে হবে। তুমি যদি দেখো যে ভাইয়া উপরেও আয়তন আছে, আবার নিচেও তুমি ক্যালকুলেশনে দেখতেছো আয়তন আছে, তাহলে তুমি একক কনভার্সন ধরো করলা, করার পরে ওইটা কাটাকাটিতে যাবে। আর যদি না করো তাও প্যারা নাই, কারণ উপরে নিচে তুমি যদি করো তাও তো কাটাকাটিই যাবে। তাহলে উপরে নিচে যদি একই রাশি থাকে তাহলে একক কনভার্সন করতে হয় না। দেখো উপরেও আয়তন আছে নিচেও আয়তন আছে, তাহলে তোমার কষ্ট করে একক কনভার্সন করার দরকার আছে? কষ্ট করে একক কনভার্সন করার দরকার আছে? জীবনেও না, জীবনেও না, কারণ ভাই করলেও তো কাটাকাটি যাবে। তাহলে যা আছে তাই বসাই দাও। তাহলে আদি অবস্থা কত ছিল, আদি অবস্থায় ছিল 1000, আর আয়তন চাপ প্রয়োগে আলটিমেটলি কমে হয়েছে কত, 2 সিসি। কমে হয়েছে কত ভাইয়া, কমে হয়েছে কত, কমে হয়ে গেছে 2 সিসি। তাহলে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এটাকে ক্যালকুলেট করো, ঠিক আছে? মীরা কি ভাইয়া বলে ডাক দিছো, কি হয়েছে ভাইয়া বলো? তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 2.5 × 10⁻10, 2.5 × 10⁻10। তাহলে এটা কি অ্যান্সার না? দেখো আলটিমেটলি এটা কিন্তু অ্যান্সার না। দেখো এই যে গ নাম্বারে শুভঙ্করের ফাঁকি, দেখছো? তুমি যেটা ভুল করবা সেটা অপশনে থাকবে, তুমি যেটা ভুল করবা সেটা অপশনে থাকবে, তুমি কনফিডেন্সের সহিত ভুল করে দিয়ে আসবা, পরে বাসায় এসে দেখবে আল্লাহ খাইছে, ভুল করে দিয়ে আসছি। তাহলে এটা কিন্তু উত্তর না। সংনমতা মানে কি, 1/, কে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তাহলে 1/2.5 × 10⁻10। সো এইটা এইখানে হবে না, নিচে হবে 2.5 × 10⁻10। এখন এটাকে ক্যালকুলেট করো, যা আসবে তাই উত্তর। এটাকে ক্যালকুলেট করলে 4 × 10⁻11 পাবা, 4 × 10⁻11। তাহলে অ্যান্সার ইজ আমাদের 4 × 10⁻11। হ্যাঁ সাবাস। এই দেখো এইখানেও কিন্তু তুমি যদি তাড়াহুড়া করো তাহলে ভুল করবে। দেখো 4 × 10⁻11 দেখছো, আর এখানে 10⁻11, কোনটার উপরে মাইনাস আছে কোনটার উপরে মাইনাস নাই, এগুলোও খেয়াল রাখতে হবে। মারাত্মক সুন্দর একটা প্রশ্ন। তুমি যদি তাড়াহুড়া করো, আরে এটা তো 4 × 10⁻11, তাহলে এটা দেখাই দিলে কিন্তু ভুল হবে, কারণ কি এটা পাওয়ার আছে। আমাদের অ্যান্সার আসছে ইনভার্স, যে মাইনাস লাগবে, এই যে ইনভার্স এইখানে আছে, দ্যাটস ওয়াই আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই বলো বুঝছো, সবাই বলো বুঝছো ভাইয়া, সবাই বলো বুঝছো, দ্রুত সবাই বলো। সবাই বলো বুঝছো,
সাবাস, এই তো মীরা অলরেডি অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। তাহলে পরবর্তীতে আসি, চলো কি বলছে, একটি তারে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য 1 মিটার থেকে আমাদের পরিবর্তন হয়ে কত হয়েছে, এত মিটার হয়ে গেছে, 1.02 মিটার হয়েছে। তারপরে ব্যাস এত মিটার থেকে এত মিলিমিটার, দেখো এখানে আবার মিটার আছে, এখানেও মিটার বাট এখানে মিলিমিটার, তাহলে তোমাকে অবশ্যই মিলিমিটারকে মিটারে আনতে হবে। ওকে, আচ্ছা এত হয়ে গেছে। তাহলে পয়সনের অনুপাত কত? তাহলে পয়সনের অনুপাত একটু আগেই দেখছি যে ভাই পয়সনের অনুপাত কি, যে ভাই পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই কি ভাইয়া, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটা যেহেতু ব্যাস আছে, তাহলে আমরা এই যে ডি আমাদের হচ্ছে এল ডিভাইডেড বাই আমাদের ডি এল, এই সূত্র দ্বারাই করি। তাহলে এই যে ছোট হাতের ডি মানে কি, পরিবর্তন, ছোট হাতের গুলা হচ্ছে পরিবর্তন, আর বড় হাতেরটা কি ভাইয়া, বড় হাতেরটা হচ্ছে আদি। তাহলে চলো এখানে আদির মান কত, দেখো এখানে পরিবর্তনটা বের করে নিই, চলো ডির মান বের করে নাও। তাহলে ডি কত ছিল, যে ভাই প্রথমে 5 ছিল, তাহলে 5 মাইনাস 4.99, তাহলে এখানে কত আসতেছে 0.01, বাট এটা মিলিমিটারে আছে, তাহলে এখানে মিটারে আনতে হবে। তাহলে 0.01 ইন্টু 10⁻³ আদির মান পাওয়া গেছে, পরিবর্তনের মান পাওয়া গেছে। তাহলে আদি দৈর্ঘ্যের মান কত ছিল, পরিবর্তিত দৈর্ঘ্য, দেখো পরিবর্তিত দৈর্ঘ্য আমাদের হচ্ছে ছোট হাতের এল ইকুয়াল টু কত হবে, যে ভাই 1.02 মাইনাস 1, এটা কিন্তু মিটারে আছে, একক কনভার্সনের দরকার নাই। তাহলে অ্যান্সার ইজ 0.02 মিটার। ওকে, তাহলে মান বসাই দাও। দেখো আদি পরিবর্তন কত আছে ভাইয়া, 0.01 ইন্টু 10⁻³ ইন্টু আদি দৈর্ঘ্য তো 1 মিটার, তাহলে বড় হাতের এল এর মান 1 ডিভাইডেড বাই আমাদের ছোট বড় হাতের ডির মান কত, আদি ব্যাস কত ছিল 5 মিলিমিটার, তাহলে 5 মিলিমিটারকে আমাদেরকে মিটারে আনতে হবে, 10⁻³ দ্বারা গুণ করো। আবার পরিবর্তিত দৈর্ঘ্য কত পাইলাম, আমাদের 0.02। সো আমি একটু কালো কালার দিয়ে তোমাকে ফাইন্ড আউট করে দিচ্ছি যে ভাইয়া এই যে এতটুকুকে এখন ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে করো 0.01 দেখো এতটুকুকে ক্যালকুলেশন করো, 0.01 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻³ ইন্টু 0.02। ওকে, বলো ভাইয়া আপনার ক্লাস অফ থাকবে না? আমাদের ক্লাস অফ থাকবে না 10 দিন, আমাদের ক্লাস এখনও সিদ্ধান্ত আমরা নেই অফ রাখার আপাতত প্ল্যান করতেছি না, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা অফ রাখবো। আমরা চাচ্ছিলাম যে তোমাদের সিলেবাসটা আগেই শেষ করে দিই, যাতে করে তোমরা লাস্টে গিয়ে রিভিশন দিতে পারো। দেখো আমরা যতই আলটিমেটলি তোমাকে পড়াই দেই না কেন, তুমি যদি পড়াশোনা নিজে না করো তাহলে পরীক্ষার হলে লিখতে পারবে না, এটা হচ্ছে সোজা বাংলা কথা। ওকে, সায়েন্সের পড়াশোনাটা এমন, সায়েন্সের পড়াশোনা আর আর্টসের পড়াশোনা একরকম না, সায়েন্সের পড়াশোনা আর কমার্সের পড়াশোনা একরকম না, সায়েন্সেরটা তুলনামূলক একটু বেশি কঠিন। ওকে, সো আমরা যতই তোমাকে পড়াইতে গুলাই খাওয়াই ফেলাই, তুমি যদি বাসায় ঠিকমতো প্র্যাকটিস না করো তাহলে সেটা প্রপার আলটিমেটলি ইউটিলাইজেশন করতে পারবে না। পরীক্ষার হলে যা দেখবে, আরে এটা তো মুন্না ভাইয়া ক্লাসে করাইলো, ভুলে গেলাম, পারতেছি না। ঠিক আছে, সো এই ঘটনা ঘটানো যাবে না। সো তোমাকে শেষ করার পর নিজেই প্র্যাকটিস বেশি করতে হবে। আমরা শেষ করার পরে নিজে পর্যাপ্ত পরিমাণে সেলফ প্র্যাকটিস যত বেশি করবে তত পরীক্ষা ভালো হবে। সো আমরা চাচ্ছি তোমাদের যাতে আগে ভাগেই আলটিমেটলি সিলেবাসটা কমপ্লিট করে দিয়ে তোমরা যাতে পরে নিজেই প্র্যাকটিস করতে পারো, নিজে রিভিশন দিতে পারো। কারণ নিজে না পড়ালেখা করলে, নিজে না রিভিশন দিলে তো পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে না সেটা। ওকে, সো আমরা আপাতত 10 দিন বন্ধ রাখার প্ল্যান করি নাই আর্টসের মতো, এডুকেশনে আর্টসের নর্মালি 10 দিন বন্ধ থাকবে, আমরা 10 দিনের বন্ধ রাখার প্ল্যান করি নাই। আমরা কি করছি, আমরা আলটিমেটলি আমাদের ফ্লোতেই ক্লাস চালানোর আপাতত প্ল্যান। যদি এরকম প্ল্যান হয় যে না আমরাও বন্ধ রাখি, তাহলে আমরা জানাই দিব, আপাতত কোনো প্ল্যান নাই, আমরা বন্ধ রাখতেছি না। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কত রে, এইটার অ্যান্সার কত সবাই বলো দেখি। খ নাম্বারটাই তো, সাবাস 0.1। সো আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার, খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলতেছে, যে ভাই নিচের কোনটি স্টকসের সূত্র, এটা ডিরেক্ট সূত্র। স্টকসের সূত্র আমরা কি জানি, যে বল নির্ণয়ের সূত্র কি, যে ভাইয়া 6 পাই আর আমাদের হচ্ছে ইটা ভি, অনেক বড় একটা সূত্র, ঠিক আছে, ডিরেক্ট সূত্র এটা। তাহলে কার সাথে কি সম্পর্ক, দেখো আমাদের সবগুলোর সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের অ্যান্সার হবে কি এইখানে, যে ভাইয়া পাই আর ভি, এখানে ইটা পাই আর ভি। তাহলে হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার কি হচ্ছে, দেখো আমাদের হচ্ছে ইটা আর ভি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারতেছি সমানুপাতিক আকারে থাকবে কে, দেখো এই যে সমানুপাতিক ধ্রুবক পাই থাকবে না, সমানুপাতিক, দেখো এখানে ডিরেক্ট সূত্র আকারে নাই,
এই যে আমাদের ঘ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক ধ্রুবক বসে 6 পাই, ঠিক আছে? সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক ধ্রুবক বসে হচ্ছে 6 পাই, বাট এইখানে যদি সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক আকারে আছে তাহলে আর পাই নেওয়া যাবে না। তাহলে এই ক নাম্বারটা মনে হচ্ছে যে উত্তর হবে না, আমাদের ঘ নাম্বারটা হবে, পাইওয়ালা হবে না, পাইওয়ালা হবে না, কারণ এটা একটা ধ্রুবক, এটা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আসে। সো আগেই আমরা আলটিমেটলি কি এই পাই নেওয়া যাবে না, কারণ এটা তো ধ্রুবক, কারণ এটা তো সমানুপাতিক চিহ্ন আকারে আছে। সো ইকুয়াল টু থাকলে আমরা পাই নিতে পারতাম, যেমন আমরা সূত্র যখন লিখবো তখন দেখো এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমানুপাতিক ধ্রুবক নেই, সেই ধ্রুবকটাই হচ্ছে 6 পাই। ওকে, আগে শেষ করে দেন ভাই। হ্যাঁ রায়হান, আমরা আগেই শেষ করার প্ল্যান করতেছি। ওকে, আমরা আগেই শেষ করবো ইনশাল্লাহ, আমাদের যে ফ্লো আছে সেই ফ্লোতেই ক্লাস চলবে। তোমাদের আরেকটা ক্লাস বাড়তে পারে, দেখো জীববিজ্ঞান ক্লাস কম আছে না, জীববিজ্ঞান ক্লাসের আমাদের প্ল্যান করতেছি। তোমাদের শুভ ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে, সো শুভ ভাইয়া হয়তো জীববিজ্ঞান ক্লাসে ঢুকবে, আমরা খুব দ্রুতই অ্যানাউন্সমেন্ট করে দিব। প্রত্যেকটা সপ্তাহেই আমাদের কি প্রত্যেকটা সাবজেক্ট 2টা করে ক্লাস হচ্ছে, জাস্ট বায়োলজি একটা করে ক্লাস। আমি বলছিলাম না যে এই মাস পরেই তোমাদেরকে একটা ক্লাস বাড়াই দিব বায়োলজিতে। সো এই যে আমাদের এই মাস তো শেষ, এই সামনের মাস থেকে একটা ক্লাস বাড়বে, সেটা আলটিমেটলি আমরা তোমাদেরকে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত করে দিব। ওকে, হয়তো হইতে পারে হচ্ছে সোমবারে রাতের বেলা স্লটটা ফাঁকা আছে, সোমবার রাতের দিকে 9টার দিকে আমরা জীববিজ্ঞানের আর একটা এক্সট্রা ক্লাস দিব, যাতে করে প্রত্যেকটা আলটিমেটলি সাবজেক্টেরই তোমরা সপ্তাহে 2টা করে ক্লাস পাও। ওকে, কয় তারিখের মধ্যে শেষ করবেন? কয় তারিখের এটা তো আমি এখনো আলটিমেটলি ডেটটা কাউন্ট করি নাই রে। আলটিমেটলি আমাদের আগেই শেষ হবে মোটামুটি, তোমাদের দেখা গেছে যে হচ্ছে তোমরা হাতে সময় পাবা, অন্তত 15-20 দিনের মতো সময় পাবা, তার আগেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তার আগে শেষ হবে, যাতে করে তোমরা বাসায় পর্যাপ্ত রিভিশন দিতে পারো, বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারো। ভাই আমি বারবার করে বলতেছি, আমি পড়াই দিলেই হবে না, আমি যতই ভালো পড়াই না কেন, তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো এটার কোনো আলটিমেটলি লাভ নাই, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো যথাসম্ভব আলটিমেটলি কি ক্লাস আলটিমেটলি আগে শেষ করে দিয়ে, যাতে তোমরা প্রপার রিভিশনের জন্য যাতে তোমরা সময় পাও। ওকে, রায়হান বলছো জীববিজ্ঞান ক্লাস নিয়মিত হয় না ভাই। হ্যাঁ, এটার জন্যই তো ওই যে আমরা একটা ক্লাস বাড়াই দিচ্ছি, আর ওই যে মিশু ভাই একটু প্রবলেম হয়েছিল সেদিন ক্লাসটা নিতে পারে না, ওই ক্লাসটা শুক্রবারে হবে, অর্থাৎ কালকে রাত 10টায় হবে। ঠিক আছে, জীববিজ্ঞান ক্লাস নিয়ে একটু ঝামেলা, তোমরা আমাকে অনেকেই অভিযোগ করছো। সো জীববিজ্ঞানের ওই ইস্যুটা আমরা ফিক্সড করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওই যে আমি তো বললাম একটা এক্সট্রা ক্লাস পাচ্ছ, মিশু ভাইয়ের একটা ক্লাস পাবা, দেন আমরা সোমবারের স্লটে রাতের দিকে একটা, এখনও ফিক্সড করি নাই, ফিক্সড করলে আমি গ্রুপে জানাই দিব। ঠিক আছে, গ্রুপে রুটিনটা চেঞ্জ করে জানাই দিব। ওকে, বাট তোমরা পাবা সপ্তাহে 2টা ক্লাস জীববিজ্ঞানের আসবে, সপ্তাহে জীববিজ্ঞানের ক্লাস 2টা আসবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে ভাইয়া আপাতত জীববিজ্ঞানের ক্লাস একটা হচ্ছে আমি সামনে বাড়াই দিব। সো মুন্না ভাইয়া যেহেতু কোর্সের দায়িত্বে আছে, ভাই আমি যা মুখ দিয়ে বলবো, যা কমিটমেন্ট দিব, আমি ইনশাল্লাহ বেঁচে থাকলে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, সো এতটুকু ইনশিওরিটি তোমাকে আমি দিচ্ছি। আমি এডুকেশনাল সায়েন্সের কোঅর্ডিনেটর যেহেতু বলছি, আমি খুব সুন্দর মতো তোমাদের পর্যাপ্ত সময়ের আগে সিলেবাস কমপ্লিট করে দিব, এবং সেটা সকল সাবজেক্টের। ওকে, চলো তাহলে তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, সামনের দিকে আগাই। দেখো সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা এবং একক মারাত্মক ইম্পর্টেন্ট ভাই। এই সান্দ্রতা গুণাঙ্ক এটা কই থেকে আসে? সান্দ্র বল থেকে আসে। তাহলে সান্দ্র বল থেকে আসে, তাহলে চলো আমরা সান্দ্রতা গুণাঙ্কের বেসিক জিনিসটা একটু শিখে ফেলি। সান্দ্রতা গুণাঙ্কের বেসিক জিনিসটা শিখে ফেলি। তাহলে সান্দ্র বল এফ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, এটার বড় একটা সূত্র যে ভাইয়া ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডি ওয়াই। ঠিক আছে, এটা কোনটা কি বুঝায়? আলটিমেটলি আমাদের এই যে এটা হচ্ছে বেগের অবক্রমণ বা বেগের নতি বুঝায়। ওকে, তাহলে এইখান থেকে এই যে ইটাটা হচ্ছে সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্ক, সো আলটিমেটলি সান্দ্রতাঙ্কও বলা হয় এটাকে। তাহলে ইটা যদি আমরা বের করি, তাহলে ইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ভাইয়া, যে এফ ডি ওয়াই ডিভাইডেড বাই কি থাকতেছে আমাদের, যে ভাইয়া আমাদের হচ্ছে এ আর হচ্ছে ডিভি থাকতেছে। সো এইটাকে ভাঙাইলে আমরা এককও পাবো, মাত্রা পাবো। সো সবার আগে একক আনি চলো। তাহলে এখানে কি ভাইয়া, এফ এর একক নিউটন, আর ওয়াই দ্যাট মিনস সরণ বুঝায়, তাহলে এটা হচ্ছে মিটার, এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একক, আর ডিভি দ্যাট মিনস বেগ, এম এস ইনভার্স 1, তাহলে মিটার মিটার কাটা, তাহলে এখানে থাকতেছে নিউটন সেকেন্ড ইনভার্স 1, উপরে উঠে গেলে উল্টাই যাবে, জাস্ট সেকেন্ড হবে, আর মিটার স্কোয়ার মিটার ইনভার্স 2 হয়ে যাবে। তাহলে নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2 কোথায় আছে বাবা? সান্দ্রতা গুণাঙ্কের একক কি হবে? নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। কিভাবে আনলাম সেটা আলটিমেটলি খুব সুন্দরভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাইছি। ওকে, ক্লাসের মাঝে মোটিভেশন দিয়েন ভাই। হ্যাঁ, আমি তো তোমাদেরকে ক্লাসের সময় দেখো ক্লাসের শুরুতে ইনস্পিরেশনমূলক কথা বলি। ঠিক আছে, সো আলটিমেটলি দেখো মোটিভেশন ধরে রাখাটা কিন্তু বেস্ট টাফ। সো সব থেকে বড় মোটিভেশন কোনটা জানো? দেখো আমি আমার লাইফে সব থেকে বড় মোটিভেশন মানি, দেখো মোটিভেশনের জন্য ধরো মোটিভেশনাল স্পিচ সারাদিন শুনতে হবে বিষয়টা এমন না। আমরা ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা, আমার কাছে
সব থেকে বড় মোটিভেশন আমার জীবনে, বা আমি এটা সবসময় স্টুডেন্টকে বলি, তোমার মোটিভেশন দরকার, তোমার কোনো কিছু ভালো লাগছে না, লাইফে সব কিছু এলোমেলো হচ্ছে, লাইফে তোমার কোনো প্ল্যান মতো কাজ হচ্ছে না, তুমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছো না, ভাই পড়ার টেবিলে বসে একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে চোখটা বন্ধ করবা। চোখটা বন্ধ করে তোমার বাবা মার কথা একবার চিন্তা করবা, যে জাস্ট ইমাজিন করবা যে তোমার বাবা মা তোমাকে কোনো অভাব কি বুঝতে দিছে, ছোটবেলা থেকে মানুষ করছে, কখনো অভাব বুঝতে দিছে? তুমি একটা জিনিস চাইছো, বলছে যে এটা হবে না, আলটিমেটলি আমার কাছে টাকা নাই, আমার কাছে এটা নাই, আমি এটা তোরে দিব না, এরকম কি কখনো হইছে? দেখো, সবার বাবা মা কিন্তু কোটিপতি না, যেমন আমার বাবা মা কোটিপতি না, আমার বাবা মা অনেক অর্থ সম্পদ আছে এমনটা না, কিন্তু আমাদের বাবা মা, আমার বাবা মা, তোমার বাবা মা, অর্থাৎ আমাদের বাবা মা, আমাদের যে চাহিদাগুলো থাকে সেগুলো কিন্তু তাদের সর্বোচ্চ, তাদের সাধ্যের মধ্যে না থাকলেও তারা চেষ্টা করে যাতে তাদের ছেলে মেয়ে কষ্ট না পায়, তাদের ছেলে মেয়ে যাতে আলটিমেটলি কষ্ট না পায়, এতটুকু ইনশোর করে। ধরো তুমি একটা জিনিস চাইছো, বা আমি আমার বাবার কাছে একটা জিনিস চাইছি, আমার বাবার সাধ্যে নাই ওটা, বাট তবুও চেষ্টা করবে, সে সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে ওটা কিনে দেওয়ার জন্য বা আমাকে ওটা দেওয়ার জন্য। এটা তোমাদের সাথে হয় নাই বলো তো? তোমরা আমাকে বলো, এটা হয় নাই? তুমি একটা জিনিস চাইছো, তোমার বাবা ওটা চেষ্টা করে নাই, হইতে পারে তার সামর্থ্য নাই ওটা দেওয়ার, বাট তবুও চেষ্টা করে মানুষের কাছে ধার দেনা করে হলেও তোমাকে কিন্তু ওটা নিয়ে দিছে। দেয় নাই? বলো তো দেখি, দেয় নাই? সো তুমি জাস্ট পড়ার টেবিলে বসে, যখন ধরো পড়াশোনা ভালো লাগতেছে না, ঘুম ধরতেছে, এই জাস্ট শয়তানি করতে মন চাচ্ছে, আড্ডা দিতে মন চাচ্ছে, তুমি জাস্ট চোখ বন্ধ করে, এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন, তুমি চোখটা বন্ধ করে তোমার বাবা মার কথা চিন্তা করবা, যে তুমি ছোট থেকে যে এত বড় হইছো, তুমি কখনো বাবা মার কাছ থেকে কষ্ট পাইছো? তুমি একটা জিনিস চাইছো, এটা কি কখনো হয়েছে যে এটা দেয় নাই? এটা কি কখনো হয় না? বাবা মা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, তাদের সাধ্যের মধ্যে না থাকলেও চেষ্টা করে যে না, আমার ছেলে বা আমার মেয়ে যাতে কষ্ট না পায়, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, বাবা মার চিন্তা ভাবনা থাকে এরকম। সো যারা তোমার জন্য এত কিছু করতেছে, যারা তোমাকে কষ্ট না দেওয়ার জন্য, তারা যারা নিজে কষ্ট করতেছে, তাদের জন্য কি করার, কিচ্ছু করার আলটিমেটলি কি ইচ্ছা হয় না যে আমার বাবা মার জন্য আমি এরকম আলটিমেটলি একটু দেখো, তুমি যে লাইফে যখন সাকসেস হবা, ধরো তুমি ডাক্তার হবা বা ইঞ্জিনিয়ার হবা বা ভালো একটা চাকরি করবা বা ভালো একটা আলটিমেটলি জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবা, তোমার বাবা মার লাভ কি বলো দেখি? তোমার বাবা মার লাভ কি? তোমার বাবা মার লাভ কি? তোমার বাবা মার লাভ হচ্ছে তার আত্মতৃপ্তি, তার আত্মতৃপ্তি যে না, আমার ছেলে বা আমার মেয়ে এটা হইছে, মানুষকে বলবে যে না, আমার ছেলে বা আমার মেয়ে মানুষের মতো মানুষে আজকে এই পর্যায়ে আছে, এইটাই তার সার্থকতা। লাইফটা তো তুমি এনজয় করবা, তুমি ভালো জায়গায় গেলে তুমি তো ভাই টাকা পয়সা ইনকাম করবা, তুমি তো এনজয় করবা, তোমার বাবার এখানে লাভটা কি? ওই যে আত্মতৃপ্তি। তার মানে যে মানুষটা তোমার সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিচ্ছে, তাহলে তুমি কি তার জন্য একটু হলেও করার চেষ্টা করবে না ভাই? করতে পারো আর না পারো সেটা তো আমাদের তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আলটিমেটলি বলছে যে তোমাকে তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে চেষ্টা করে যাইতে হবে। আমরা জানি না আমরা বড় হয়ে কি হব, বাট আমাদের হাতে চেষ্টা আছে, আমাদের হাতে চেষ্টা আছে, আমরা তো ওই চেষ্টাটা করবা না তুমি? তোমার বাবা মা যারা তোমার জন্য এত কিছু করছে, তুমি তাদেরকে একটু হ্যাপি রাখার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য একটুও কি করবা না? একটু চেষ্টা করবা না? সো এই প্রশ্নের যখন তুমি জাস্ট চোখটা বন্ধ করে উত্তর খুঁজবা, দেখবা যে অটোমেটিক মোটিভেশন চলে আসবে, অটোমেটিক তোমার পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে। বুঝতে পারছো? যখন খারাপ লাগবে, পড়াশোনা করতে মন চাবে না, তুমি জাস্ট পড়ার টেবিলে চোখটা বন্ধ করে তোমার বাবা মার কথা চিন্তা করবা, যে বাবা মা তোমার জন্য কি কি তারা স্যাক্রিফাইস করছে, তুমি তাদের জন্য কি করছো এতদিন। মোটামুটি তো সবার বয়স হয়ে গেছে, মোটামুটি 18-র কাছাকাছি চলে গেছে, তুমি কি করছো? বা তোমার হাতে যেটা আছে তুমি কি সেটা দায়িত্ব পালন কি ঠিক মতো করতেছো? তোমারে বলছে যে তোর আজকে খাতা কলম কেনার টাকা নাই, তুই যা কামলা দে, তুই যে মানুষের বাসায় কাজ কর, নিজের টাকা নিজে ইনকাম করে খাতা কলম কিনা, তারপরে হচ্ছে পড়ালেখা কর, এটা কি কখনো কইছে? না। তোমাকে ভাই ফ্যানের নিচে বসাইছে, এসির নিচে বসায়া তারা কষ্ট করে তারা অ্যারেঞ্জ করে দিচ্ছে। তাহলে কি তুমি যদি তাদের জন্য কিছু না করার চেষ্টা করো ভাই, তাদের সাথে না চরম অন্যায় হয়ে যাবে। তুমি করতে পারো আর না পারো সেটা পরের বিষয়, সেটা আমাদের তকদিরের বিষয়, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমরা চেষ্টা করতে হবে। আর চেষ্টা করলে তুমি সফল হবা ইনশাল্লাহ, একদিন না একদিন, 2 দিন আগে আর পরে। ওকে? তুমি যদি তাদের জন্য কিছু একটা করার চেষ্টা না করো ভাই, এটা তাদের সাথে চরম অন্যায় হবে। এবং এই গিল্টি ফিল তুমি যতদিন বেঁচে থাকবা, পরবর্তী লাইফে তোমাকে এটা কুরে কুরে খাবে, যে তোমার হাতে সুযোগ ছিল, তুমি তুমি তোমার গাফিলতির জন্য তোমার আজকে এই দশা, তোমার গাফিলতির জন্য তোমার পরিবারের আজকে এই দশা। ওকে? সো এইটা এইটা জাস্ট মাথার মধ্যে একবার যদি হিট করে না, তাহলে দেখবা যে আলটিমেটলি খারাপ চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে, দেখবে যে না, পড়াশোনার প্রতি মোটিভেশন চলে আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? সো তোমার যখন খারাপ লাগবে, তুমি জাস্ট একবার চোখ বন্ধ করে চেষ্টা করবা বাবা মার কথা চিন্তা করার জন্য, যে আসলে তোমার জন্য তারা কি করছে আর তোমার কাছ থেকে কি চাচ্ছে আর তুমি কি করতেছো আসলে। ওকে?
ভাই আমি কি চেষ্টা করলে ভালো রেজাল্ট করতে পারবো? হ্যাঁ অবশ্যই। আর ভালো রেজাল্টেই কি জীবনে কি সব? ধরো জিপিএ 5 পাইলা, তা কি হইছে ভাই? ধরো জিপিএ 5 পাইছো, তা কি হইছে? জিপিএ 5 পাইছো, তা কি হইছে? ধরো ভালো ভার্সিটিতে চান্স পাইছো, তা কি হইছে? ভার্সিটির পোলাপাইন, মেডিকেলের পোলাপাইন, বুয়েটের পোলাপাইন যারা চান্স পায় ঢোকে, সবাই কি লাস্টে ভালো হয়ে বের হয়? সবাই কি লাইফে শাইন করে? না। তোমাকে সর্বোত্তম হচ্ছে যে ভাই পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে, ভালো মানুষ হইতে হবে। এইটা হচ্ছে সবার আগে টার্গেট রাখতে হবে। ধরো তুমি বুয়েটে চান্স পাইছো, তুমি ঢাকা মেডিকেলে চান্স পাইছো, তুমি ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি চান্স পাইছো, তা কি হইছে? তুমি চান্স পাইলে কি সফল হয়ে গেছো? তুমি জিপিএ 5 পাইলে কি সফল হয়ে গেছো? না। সফলতা আসলে আমাদের মানে সোসাইটিটাই এমন হয়ে গেছে যে এই চান্স মানে জিপিএ 5 পাইছে মাথা নষ্ট স্টুডেন্ট, এই ভার্সিটিতে চান্স পাইছে ওরে জোস। না ভাই, জাস্ট এই রেজাল্টগুলাই জীবনের জন্য আসলে সফলতা না। সবার আগে তোমাকে ভালো মানুষ হতে হবে। ধরো তুমি আলটিমেটলি ভালো রেজাল্ট করছো, ভালো একটা ভার্সিটি থেকে বের হইছো, ভালো টাকা ইনকাম করতেছো, কিন্তু ভালো মানুষ না। তোমার দ্বারা দেশ কি উপকার হবে? তুমি যে এই যে মনে করো সরকারি স্কুলে পড়ছো, সরকারি কলেজে পড়ছো, সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছো, যেটা মানুষের ট্যাক্সের টাকায় তুমি পড়াশোনা করছো, পরে তুমি বড় বিসিএস ক্যাডার হয় তাহলে দুর্নীতি করতেছো, তাহলে তোমার জীবনের সার্থকতাটা কই? সার্থকতা আছে? জীবনও না, কোনো সার্থকতা নেই। তুমি মানুষের টাকায় পড়াশোনা করলা ভাই, তুমি দেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করলা, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি কলেজে, সরকারি স্কুলে। তোমার কাছে আসলে দেশের মানুষ, তুমি তাদের কাছে দায়বদ্ধ, তুমি বড় হয়ে কিছু একটা করবা তাদের। তুমি যদি এখন আলটিমেটলি সেই পর্যায়ে গিয়ে মানুষেরটাই লুটে পুটে খেয়ে ফেলো, তাহলে তোমার জীবনে সার্থক হইলো? তুমি ওই জীবনের সার্থকতা আসলে কোথায়? কোনো সার্থকতা নাই। বুঝছো? সো তোমাকে চেষ্টা করে যাইতে হবে, সৎ পথে থেকে চেষ্টা করে যাইতে হবে। তুমি লাইফে যেটাই সৎ পথে থেকে অর্জন করবা সেটাই তোমার জীবনের বড় অর্জন। ঠিক আছে? সিনা টান করে সবার সামনে বলতে পারবে আমি সৎ থেকে এইটা করছি। ঠিক আছে? এইটাই তোমার লাইফে সব থেকে বড় অর্জন, এবং এইটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। বাট তুমি যদি দুর্নীতি করো, তুমি যদি দেখা দেখি করে ভালো রেজাল্ট করো, তাহলে এটা তুমি বেশি দূর যাইতে পারবা না। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? অবশ্যই সম্ভব, তুমি মন থেকে চাবা, তুমি চেষ্টা করবা। কেন সম্ভব না ভাই? কেন সম্ভব না? কেন সম্ভব না বলো? এখন তো ডিজিটাল যুগ, অনেক কিছু অ্যাভেলেবল। আগে তো ধরো এত কিছু অ্যাভেলেবল ছিল না, বাট আগের মানুষ কি করে দেখাই নাই? আগে যারা গরিব ছিল, যে কাজী নজরুল ইসলাম, তুমি কাজী নজরুল ইসলামের জীবনী পড়ছো, সে কতটা গরিব ছিল, তারপর থেকেও সে রেভলিউশন ঘটিয়ে দেখায় নাই। তা তুমি পারবা না কেন ভাই? বলো, তুমি পারবা না কেন? রবার্ট ব্রুসের গল্প পড়ো নাই, যে 7 বার যুদ্ধে পরাজয় হয়ে, 6 বার পরাজয় হয়ে 7 বারের বেলায় ইয়া হয়েছে, মাকড়সার ওই যে জাল বোনার ঘটনা দেখা। তাহলে তুমি কয়বার চেষ্টা করছো? তুমি কয়বার ফেল হয়েছো? তুমি যে এত তাড়াতাড়ি হতাশা হয়ে যাচ্ছ? বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো? ইনশাল্লাহ পারবা। বুঝছো? ইনশাল্লাহ পারবা। এক নিজের প্রতি বিশ্বাস রাখবা, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। তুমি পড়াশোনা করে যাবা, দেখবা যে লাইফে সফলতা বা ভালো রেজাল্ট হয়তো তোমার এই পরীক্ষায় নাও আসতে পারে, বাট তুমি লং রানে গিয়ে একদিন ঠিকই সাকসেস হবা। বুঝতে পারছো? ধরো তুমি অনেক পড়াশোনা করছো, একদম গাধার মতো পড়াশোনা করছো সারাদিন রাত, কিন্তু জিপিএ 5 মিস হয়েছে এইচএসসিতে, তার মানে যে আমার জীবন শেষ না। এটা মনে রাখবা যে আল্লাহ তাআলা সবসময় মানুষকে পরীক্ষার মধ্যে রাখে। আমরা ইসলাম শিক্ষা বইয়ে পড়ি নাই যে পৃথিবীতে কি একটা পরীক্ষা ক্ষেত্র? এই পরীক্ষা ক্ষেত্রের হিসাবগুলো আমাকে আখিরাতে দিতে হবে। তার মানে কি, তোমার জীবনের পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা প্রত্যেকটা মুভমেন্টই একটা পরীক্ষা। আল্লাহ তাআলা তোমাকে মাঝে মধ্যে দিয়ে পরীক্ষা করবে, মাঝে মধ্যে না দিয়ে পরীক্ষা করবে। আমরা সবসময় মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে না, আরে আল্লাহ এত পড়লাম, এত তোমার কাছে চাইলাম, তাও আমি এটা পাইলাম না কেন? তাও আমি এই রেজাল্ট করতে পারলাম না কেন? সো মনে রাখবা ওইটাও তোমার একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা চলতেছে। তোমাকে একবার দিয়ে পরীক্ষা করবে, তোমাকে একবার না দিয়ে পরীক্ষা করবে, যে তোমার ধৈর্য শক্তি, তোমার ওই জিনিসটার প্রতি আগ্রহটা কতটুকু। ঠিক আছে? এইভাবে সবসময় পজিটিভ চিন্তা করবা। নেগেটিভ চিন্তা করলে তুমি ডিপ্রেশনে মরে যাবা। আর পজিটিভ, নেগেটিভ জিনিসটাও তুমি যখন পজিটিভ আকারে চিন্তা ভাবনা করতে পারবা, তখন বুঝবা যে না, তোমার ব্রেন কাজ করতেছে, তুমি মানসিকভাবে আস্তে আস্তে গ্রোথ করতেছো, এবং তুমি ইনশাল্লাহ ঠিকই একদিন সাকসেস হবা। বুঝছো? সাকসেস মানেই যে টাকা পয়সার মালিক হওয়া, বিষয়টা এমন না। ঠিক আছে? তোমাকে ভালো মানুষ হইতে হবে, তোমার হাতে যতটুকু আছে সর্বোচ্চটা দিতে হবে, সৎ পথ থেকে সর্বোচ্চটা দিতে হবে। দেখবা যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা কখনোই পরিশ্রমকারীর পরিশ্রম বিফলে যেতে দেন না। তুমি পরিশ্রম করবা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবা, নিজের প্রতি বিশ্বাস রাখবা, ঠিকই এটার ফিডব্যাক পাবা। ঠিক আছে? ঠিকই এটা ইনশাল্লাহ, ঠিকই এটার ফিডব্যাক পাবা। এটা 100% রাইট। এটার কোনো আলটিমেটলি রং কিছু না। ওকে? বুঝছো? আচ্ছা, তাহলে চলো, আমরা আমরা ক্লাসে ফিরে যাই। তাহলে চলো দেখো, এই যে এককটা দেখলাম, চলো এখান থেকে মাত্রাটা বের করে দিই, কারণ মাত্রাটাও পরীক্ষায় আসে। তাহলে এফ এর মাত্রা কি ভাইয়া? এম এল টি ইনভার্স 2। আর এখানে ওয়াইটা দ্বারা কি বোঝায়? স্মরণ বোঝায়, তাহলে স্মরণের মাত্রা কি? এল। তাহলে এর মাত্রা কি? এল স্কোয়ার। আর এখানে ভি এর মাত্রা কি? এল টি ইনভার্স 1। তাহলে এটা কাটাকাটি করো, দেখো এই যে এখানকার এল, এখানকার এল কাটা, তাহলে এইখানকার একটা এল, এখানকার একটা এল কাটা,
তাহলে এম নিচে একটা এল থেকে যাচ্ছে, আর এখানে একটা টি মাইনাস আছে, উপরে একটা প্লাস হয়ে গেলে আর এখানে শুধুমাত্র মাইনাস থাকতেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্কের আলটিমেটলি মাত্রা, যে এম এল ইনভার্স টি ইনভার্স ওয়ান, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান। ওকে, বুঝছো? বুঝছো ভাইয়া? বুঝছো সবাই? মাত্রাটা বুঝছো? মাত্রাটা বুঝছো? এই তো অনেকেই কমেন্ট করছো, রিয়া কমেন্ট করছো, হ্যাঁ দেখছো। তুমি যদি তাদের লাইফস্টাইল ভাই, তোমার এই আলটিমেটলি অনলাইনে মোটিভেশন আলটিমেটলি তোমাকে সার্চ দিয়ে খুঁজতে হবে না, তোমার মোটিভেশন তোমার পাশে ঘুমায়, তোমার পাশের রুমে ঘুমায়। তুমি জাস্ট তাদের লাইফস্টাইলটা খেয়াল করবা, যে এত সকালে বেলা ঘুম থেকে উঠতেছে, সারা দিন রাত কুত্তার মতো পরিশ্রম করতেছে, রাতের বেলা আইসা ঘুমাচ্ছে, তাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, আর তোমার জীবনে অভিযোগের শেষ নাই। ঠিক আছে, মোটিভেশন তোমার পাশে ঘুমায়, বেশি দূর খুঁজতে হবে না, তুমি জাস্ট চোখ বন্ধ করে তোমার বাবা মার কথা চিন্তা করবা, দেখবা তাহলে তোমার জীবনের সেরা মোটিভেশন তুমি দেখতে পারবা। ওকে, তাহলে চলো নেক্সটে আসো। দেখো সান্দ্রতা সহগের আলটিমেটলি মাত্রা কি, একটু আগে দেখাই দিছি, দেখো এককটাও অনেক বোর্ডে আসে, মাত্রাটা অনেক আসে। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স ওয়ান, দ্যাট মিন গ নাম্বারটা রাইট অ্যান্সার। মুখস্থ করার দরকার নেই, মাত্রা একক মুখস্থ করলে ভুল করে বসে থাকবা। ঠিক আছে, মাত্রা একক মুখস্থ করলেই ভুল করে বসে থাকবা। সো এককটা আলটিমেটলি কি সূত্র থেকে আনার ট্রাই করবা, মাত্রা একক সূত্র থেকে আনার ট্রাই করবা। ওকে, তাহলে নেক্সটে আসি, চলো নেক্সটে কি বলছে, যে ভাইয়া গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার কি। দেখো গ্যাসের সান্দ্রতা এটা বেশ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, দ্যাট মিনস সান্দ্রতা গুণাঙ্ক এটা আমাদের তাপমাত্রার বর্গমূলের কি সমানুপাতিক। সো এটা মনে রাখবা। দেখো এখন তোমাদের এখান থেকে একটু নোট করে দেয়, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে, যে ভাই তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক তরলের বেলায় কীরকম হয়, আর হচ্ছে গ্যাসীয় বেলার কীরকম হয়। গ্যাসীয়, গ্যাসীয়, ওকে, তরল আর গ্যাসীয়। তাহলে দেখো এখানে কিন্তু বলছে গ্যাসের সান্দ্রতাঙ্ক, ঠিক আছে, যদি তরলের হয় তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটু নোট করে দিই, দেখো তাহলে তাপমাত্রা বাড়লে ইটা বাড়বে, ঠিক আছে, তাপমাত্রা বাড়লে ইটা বাড়বে, তাহলে ইটার সাথে তাপমাত্রার সম্পর্ক এইখানে তরল বললে ব্যস্তানুপাতিক হয়ে যাবে, আর গ্যাসীয় বললে আমাদের বর্গমূলের সমানুপাতিক হয়ে যাবে। ওকে, এইটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আর তরলের ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব আছে, তরলের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। তার মানে দেখো এইখানে ব্যাপারটা কি, যে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে সান্দ্রতাঙ্ক কমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এখানে গ্যাসীয় বেলায় কি, তাপমাত্রা যদি বাড়ায় তাহলে আমাদের সান্দ্রতাঙ্ক বেড়ে যাবে। ওকে, আর এইখানে আর একটা পয়েন্ট আছে, তরলের ক্ষেত্রে চাপ বাড়াইলে সান্দ্রতাঙ্ক বাড়ে না কমে, চাপ বাড়াইলে আমাদের সান্দ্রতাঙ্ক বাড়বে, এটাও সমানুপাতিক সম্পর্ক। কিন্তু আমাদের গ্যাসীয়র ক্ষেত্রে আমাদের সান্দ্রতাঙ্কের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব, দ্যাট মিনস পি মানে চাপের প্রভাব নেই, গ্যাসীয়র বেলায় চাপের প্রভাব নেই, এর বাইরে ইনশাল্লাহ আসবে না, যদি আসে তাহলে এখান থেকে আসবে। তাহলে এখানে গ্যাস, দ্যাটস ওয়াই এটা। আর যদি তরল বলতো বাবা, তরল হলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে খ নাম্বারটা হয়ে যাইত তখন, যদি গ্যাস না থাকে তরল বলতো। ঠিক আছে, সো এইটা ভালো মতো মনে রাখবা, ভুল করা যাবে না, এইটা ভালো মতো মনে রাখবে ভাইয়া, ভুল করা যাবে না। ওকে, নেক্সটে আসো। দেখো কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়, একদম ক্লাসের শুরুতেই তোমাকে বলছিলাম যে পৃষ্ঠটান মানেই হচ্ছে তলকে সংকুচিত করা, পৃষ্ঠটান যদি অপশনে না থাকে তাহলে তলটান। তাহলে দেখো আমাদের সান্দ্রতা, কৌশিকতা, স্থিতিস্থাপক একটাও না, তাহলে পৃষ্ঠটান নাই যেহেতু, তাহলে এই যে তলটানই আমরা দাগাই দিব। তাহলে কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়, তলটান অথবা এখানে পৃষ্ঠটান নর্মালি থাকে। পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পৃষ্ঠটান কি জিনিস, পৃষ্ঠটান মানেই হচ্ছে তরল তলকে সংকুচন করা। পৃষ্ঠটানের কি ধর্ম, যে তরল তলকে সংকুচিত করবে। নেক্সটে আসো, দেখো পানির পৃষ্ঠটান, এটা ভাইয়া ফিক্সড মান, মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় অনেকবার আসে, এডমিশন টেস্টেও আসে। পানির পৃষ্ঠটান কত ভাইয়া, 72 × 10⁻³ 72 × 10⁻³, 72 × 10⁻³, এটা মনে রাখবা, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এটা ফিক্সড, এটা জীবনে চেঞ্জ হয় না, ফিক্সড মান। আর যখনই তুমি ফিক্সড মান দেখবা, যখনই তুমি ফিজিক্সে ফিক্সড মান দেখবা, সেটা ধাপ করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, সেটা ধাপ করে মুখস্থ রাখতে হবে। এখন দেখো তুমি এই যে মহাকর্ষ ধ্রুবকের মান 6.673 × 10⁻11, এটা মুখস্থ করো নাই, তো এটাও ফিক্সড মান, এই যে পানির পৃষ্ঠটানও ফিক্সড মান, এটা মুখস্থ রাখতে হবে কষ্ট করে। ওকে, এইটা একটু মুখস্থ রাখতে হবে, যে ভাইয়া 72 × 10⁻³ নিউটন মিটার ইনভার্স 1। নেক্সটে আসো, যে ভাইয়া দেখো বিভিন্ন পদার্থের অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ, দেখো বিভিন্ন পদার্থের মধ্যে যদি বলে তাহলে সেটা হয় আসঞ্জন বল, আর যদি বলতো যে ভাইয়া একই পদার্থের মধ্যে তাহলে হয়তো সংশক্তি বল, একই পদার্থ যদি বলতো তাহলে হয়তো সংশক্তি। সো এটা দুটো মনে রাখবা। দেখো এটা মনে রাখা যায় টেকনিক কি, সং থেকে আসবে সম,
সং থেকে সম, সং থেকে সম, সম মানে একই, সম মানে একই, তাহলে সংশক্তি মানে একই পদার্থের মধ্যে। আর বিভিন্ন হইলে সেটাকে আসঞ্জন বল বলে, বিভিন্ন হইলে সেটাকে কি ভাইয়া, আসঞ্জন বল বলে। থিওরি টাইপ প্রশ্ন মনে রাখতে হবে। নেক্সটে আসো, দেখো কি বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ, দেখো এই যে বুদবুদ, বুদবুদ এবং সুই পানিতে ভাসা, এই দুইটা কনসেপ্ট কিন্তু মজার। তাহলে দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত, দেখো ভাই পৃষ্ঠটান দেওয়া আছে, দেখো টি মানেই কত, পৃষ্ঠটান। তাহলে আমরা কি সূত্র জানি, যে পৃষ্ঠটানের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু, আমাদের হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো টি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ অথবা এ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু টি ইন্টু ডেল এ অথবা এ লিখতে পারবো আমরা। ওকে, তাহলে দেখো বুদবুদ সৃষ্টি করা, এই যে সাবান বুদবুদ বা পানি বুদবুদ অথবা সুই পানিতে ভাসা, সুই পানিতে ভাসা, এটার বেলায় নর্মালি 2 গুণ করে দিতে হয়, এক্সট্রাভাবে 2 গুণ করতে হয়। কেন 2 গুণ করতে হয়, দেখো সুই পানিতে ভাসা থেকে যদি তুমি সুইটা তুলে ফেলো তাহলে এইটা 2টা পৃষ্ঠে ভাগ করছিল না, সো এই জন্য 2 গুণ করতে হয়, এটা মাথায় রাখবা। তাহলে দেখো এটার পৃষ্ঠটানের সূত্র, টির মান দেওয়াই আছে 2 × 10 ইনভার্স 3 × 10 ইনভার্স 2, আর এ ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কোয়ার, কিন্তু তার সাথে একটা 2 গুণ হবে, কারণ এখানে বুদবুদের কথা বলা আছে। সো এই বুদবুদ, সাবান বুদবুদ অথবা সুই পানিতে তোলা থাকলে এই যে 2 দ্বারা এক্সট্রা গুণ করে দিতে হয়। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে এখন দেখো এই যে আর এর মান কি ভাইয়া, এত সেন্টিমিটার, তাহলে মিটারে আনতে হবে, তাহলে 5 × 10 ইনভার্স 2 তার উপরে হোল স্কোয়ার। সো এটাকে এখন জাস্ট ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে, এটাকে জাস্ট ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তাহলে ক্যালকুলেট করো ভাইয়া, ক্যালকুলেট করে ফেলো, এটাকে ক্যালকুলেট করে দেখবা যে গ নাম্বার 1.88 × 10 ইনভার্স 3। তাহলে তুমি মনে রাখবা কি, শর্টকাটে মনে রাখবা যে যদি কখনো দেখো যে ভাই বুদবুদ অথবা সুই পানিতে ভাষা লেখা আছে, তাহলে তোমাকে এই যে এক্সট্রাভাবে 2 গুণ করে দিতে হবে, এক্সট্রাভাবে কি করতে হবে, 2 গুণ করে দিতে হবে, একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের গ নাম্বারটাই তো, রিয়া অলরেডি অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ ভাইয়া। নেক্সটে আসো, চলো দেখো রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ কত। দেখো এখানে বেশ কয়েকটা স্পর্শকোণ তোমাকে মনে রাখতে হবে, আমি একটু নোট করে দিব। দেখো স্পর্শকোণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সো এইটা আমি নোট করে দিব। দেখো বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচ, বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচ, এইটা হয় 0 ডিগ্রি। স্পর্শকোণগুলো লিখে দেই আমি। সাধারণ পানি ও কাচ, এইটা হয় 8 ডিগ্রি, মনে রাখবা। তারপরে হচ্ছে সাধারণ পানি ও কাচ গেল, তাহলে রূপা ও পানি 90 ডিগ্রি, রূপা ও পানি কত ভাইয়া, 90 ডিগ্রি। আবার পারদ ও কাচ এটা কত, 140 ডিগ্রি। এটা রেঞ্জ আকারেও থাকে মাঝে মাঝে, যে ভাইয়া 90 থেকে বড় আবার 180 থেকে ছোট, এরকমও থাকে। ওকে, রেঞ্জ আকারেও থাকতে পারে। দেখো রূপা ও বিশুদ্ধ পানি, তাহলে রূপা ও পানির মধ্যবর্তী কোণ কত বলো তো দেখি, তাহলে উত্তর করে দেখি। রূপা ও পানির মধ্যবর্তী, রূপা ও পানি এই যে 90 ডিগ্রি। তার মানে বারবার যে এটাই আসবে বিষয়টা এমন না, এই কয়েকটা যেটা লিখে দিছি অ্যানালাইসিস করে লিখে দিছি, যদি পরীক্ষায় আসে তাহলে এই কয়েকটা স্পর্শকোণের মধ্যে যে কোনো একটা চলে আসবে ইনশাল্লাহ। ওকে, চলো নেক্সটে যাই। দেখো এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো সবাই একটু মনোযোগ দেই আমরা। ওকে, দেখো কি বলছে যে ভাইয়া যেসব তরল পদার্থ কাচ ভিজায় না, দেখো কাচ ভিজায় না তাদের ক্ষেত্রে কোনটা হয়, স্পর্শকোণ কি হয়। দেখো স্পর্শকোণ 2 ধরনের হয়, একটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণ হইলে মনে রাখবা তরলের মুক্ততল অবতল হবে, অবতল, আর এখানে উত্তল হবে, মুক্ততল উত্তল, এটাও পরীক্ষায় অনেকবার আসছে। আবার আমাদের এটা হচ্ছে তরল কাচকে ভেজাবে, আর এটাতে আমাদের স্থূলকোণ হলে ভেজাবে না। সো এখানে দেখো আলটিমেটলি স্পর্শকোণ বলছে যে ভেজায় না, তাহলে ভেজায় না কোথায়, স্থূলকোণ হইলে। তাহলে স্থূলকোণ কোথায় আছে ভাই, এই তো 90 ডিগ্রির চেয়ে বড়, দ্যাট মিনস গ নাম্বারটাই রাইট অ্যান্সার। 90 ডিগ্রির চেয়ে বড়, দ্যাট মিনস আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার। আর যদি বলতো যে ভাইয়া সূক্ষ্মকোণ হইলে কি, তরলের মুক্ততল কি অবতল, এই অবতল উত্তল কোথায় হয়, কোথায় ভেজায় না, এটা সুন্দর মতো নোট করে দিলাম, মনে রাখবা। ওকে, সো আমাদের এমসিকিউ পার্ট আমরা খুব সুন্দর মতো যত টাইপের প্রশ্ন আসতে পারে, যত ম্যাথমেটিক্স, যত থিওরি, প্রত্যেকটা চুলছেরা বিশ্লেষণ করে দেখাই দিছি। ঠিক আছে, এখন বাসায় নিজেই সিকিউ প্র্যাকটিস করবা, না পারলে
আমার আর্কাইভে খুব সুন্দর মতো এই অধ্যায়টার বিস্তারিত দেখবা যে পদার্থের গাঠনিক ধর্মের একটু বড় কিন্তু, কারণ আগে না, আগের সিলেবাসে এইটা 2টা অধ্যায় ছিল, প্রবাহী পদার্থ আলাদা ছিল। সো এটা বেশ বড় সড়ো একটা আলটিমেটলি অধ্যায়। সো আমি দেখবো যে 4টা ক্লাস নিছি, ঠিক আছে, 4টা ক্লাস নিছি এই পদার্থের গাঠনিক ধর্মের উপরে। সো প্রবাহী পদার্থের পার্টটা লাস্টের 2টা, আর হচ্ছে স্থিতিস্থাপকতার পার্টটা হচ্ছে প্রথমের 2টা। সো যাদের সিকিউ নিজে নিজে প্র্যাকটিস করতে অসুবিধা হবে তারা আর্কাইভে সুন্দর মতো ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো করে ফেলবা, দেখবা ওইখানে আমি সিকিউ করাই দিছি। ওকে, সো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা আমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলাম। সো সবাই বলো যে সব কিছু বুঝতে পারছো কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আমি স্লাইডটা তোমাদের জন্য সেভ করে নিচ্ছি। সো এটা হচ্ছে সো সবাই একটু বলো ক্লাসটা কেমন লাগলো, সবাই সব কিছু বুঝতে পারছো কিনা, সব কিছু ঠিকঠাক কিনা। সবাই আমাকে বলো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক কিনা। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ মীরা, ক্লাস শেষ। ওকে, এখন বাসায় নিজে নিজে এমসিকিউ প্র্যাকটিস করবা, দেন সিকিউ প্র্যাকটিস করবা। যদি নিজে সিকিউ প্র্যাকটিস করতে ঝামেলা মনে হয় বা না পারো, তাহলে আর্কাইভে ক্লাস সিকিউ স্পেশাল ক্লাস সেখানে আমার আছে, সেখান থেকে একটু দেখলেই হেল্প হবে। ওকে ওকে ভাইয়া, সব কিছু বুঝছি। ওকে, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, টাটা।